আসসালামু আলাইকুম। বাংলাদেশ সহ দূর দূরান্তের সকল দেশ থেকে আমাদের সাথে আজ যারা যুক্ত আছেন তাদের সকলকে স্বাস্থ্যসেবা উন্নয়ন ফোরামের পক্ষ থেকে আমি জিয়া হায়দার ক্যাম্বোডিয়ার রাজধানী নমপেন থেকে স্বাগতম জানাচ্ছি। আজ আমাদের সাথে উপস্থিত আছেন দুজন বিশেষ অতিথি এবং দুজন আমাদের গ্রুপেরই সদস্য। ওনারা স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন ফোরামের সদস্য। প্রথমে আমি পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের দুজন বিশেষ অতিথির সাথে। আমি যাচ্ছি ডক্টর হোসেন জিল্লুর রহমানের কাছে। ডক্টর রহমান একজন বিখ্যাত অর্থনীতিবিদ বাংলাদেশের, আপনারা সবাই জানেন। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে উনি শিক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে ব্র্যাকের গভর্নিং বডি চেয়ারম্যান হিসাবে দায়িত্বরত আছেন। আমাদের সাথে আছেন ডক্টর মোহাম্মদ তারেক। ডক্টর তারেক প্রাক্তন সিনিয়র সচিব, অর্থ মন্ত্রণালয় বা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এবং উনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিশ্ব ব্যাংকের অল্টারনেটিভ এক্সিকিউটিভ ডিরেক্টর হিসাবেও কর্মরত ছিলেন। আমাদের দুজন সদস্য আমি বলেছিলাম আছেন। প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের ফোরামের সদস্য ডক্টর খানের সাথে। ডক্টর জাহাঙ্গীর খান একজন ইকোনমিস্ট, মানে উনি লিভারপুল স্কুল অফ ট্রমা মেডিসিনে কর্মরত আছেন। এছাড়াও আছেন ডক্টর রুমানা হক, উনি অর্থনীতির একজন অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়ের। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে হেলথ ইকোনমিক্স পড়ান। আমাদের অনুষ্ঠান শুরুতেই প্রথমে আপনাদেরকে আমি একটু ভূমিকা দিয়ে রাখছি। আজ পর্যন্ত বাংলাদেশ সহ সারা বিশ্বের 216টি দেশে এবং টেরিটরিতে 76,37,500 জন কোভিড-19 রোগে আক্রান্ত, এবং এ পর্যন্ত মারা গিয়েছেন সারা বিশ্বে 4,27,687 জন। আমি যদি বাংলাদেশের দিকে ফিরে তাকাই, বাংলাদেশের আক্রান্তের সংখ্যা আজ পর্যন্ত 81,523 জন এবং মারা গিয়েছেন 1,095 জন। কিন্তু এই মারা যাওয়া এবং আক্রান্তের সংখ্যা কিন্তু বাংলাদেশে এখন প্রতিদিনই বাড়ছে। এই কোভিড-19 মহামারীর মধ্যেই আপনারা জানেন এই মাসের 11 তারিখে, জুনের 11 তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মাননীয় অর্থমন্ত্রী মুস্তাফা কামাল 5,68,000 কোটি টাকার বাজেট উনি ঘোষণা করেছেন, পেশ করেছেন সংসদে, মহান সংসদে। এই বাজেটের মোট বরাদ্দের 58% জাতীয় রাজস্ব বোর্ডের আদায়কৃত করের টাকা দিয়ে অর্থায়ন করা হবে। কোভিড-19 আমাদের জীবন এবং জীবিকা এই দুটোকেই চরমভাবে আঘাত করেছে। কোভিডের হাত থেকে কোনো মতে বেঁচে থাকলেও ক্ষুধা, দারিদ্র আর সামাজিক অসন্তোষের হাত থেকে কতটা বেঁচে থাকতে পারবো আমরা, তার নিশ্চয়তা কেউই দিতে পারবে না। তাই এবছরের বাজেট স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তার গুরুত্ব অন্যান্য বছরগুলোর চেয়ে অনেকটা ভিন্ন। আজকে আলোচনায় আমরা বাংলাদেশের এবছর ও বিগত বছরগুলোতে স্বাস্থ্য খাতকে কতটা গুরুত্ব দেওয়া হয়েছিল সেটা তুলে ধরব, এবং স্বাস্থ্য খাতে বরাদ্দকৃত টাকা কতটা দক্ষতার সাথে ব্যয় হয় ও দক্ষ ব্যয়ের পথে কি কি ধরনের প্রতিবন্ধকতা কাজ করে সে বিষয়ে আলোকপাত করব। আমি আমাদের আলোচনার শুরুতে প্রথমে চলে যাচ্ছি ডক্টর জাহাঙ্গীর খানের কাছে। আমি ডক্টর জাহাঙ্গীর খানকে অনুরোধ করব যাতে উনি বাংলাদেশের বাজেটের উপর কিছু তুলনামূলক তথ্য সবার সাথে আজকে শেয়ার করেন। আপনি চাইলে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর সাথেও বাংলাদেশে একটা তুলনামূলক চিত্র খুব সংক্ষেপে তুলে ধরতে পারেন আজকে আলোচনার জন্য। ডক্টর জাহাঙ্গীর। অনেক ধন্যবাদ ডক্টর জিয়া হায়দার। আমি খুবই আনন্দিত যে এমন একটা ফোরামে আমি আজকে কথা বলছি। অনেক ধন্যবাদ আমাদের সম্মানিত অতিথিদের। আমি যে বিষয়গুলো নিয়ে আলোকপাত করছি তাই আজকে বাজেটের ব্যাপারটার পাশাপাশি স্বাস্থ্য বাজেট এবং এর পাশাপাশি স্বাস্থ্য খরচ যেটা সরকার করে থাকেন সেটার উপর আলোকপাত করব, এবং এটার আলটিমেট ইম্প্যাক্টটা কোন জায়গায় পৌঁছে সেটাও আমরা একটু দেখব। আর পাশাপাশি যে বিষয়টা সেটা হলো যে আমাদের দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের সাথেও কিছুটা তুলনা করব। আমি কিছু স্লাইড রেডি করেছি এই ছোট্ট প্রেজেন্টেশনটার জন্য। আমি অনেক বেশি সময় নিব না, আমরা বোধহয় এটা সবাই দেখলে আমরা we can come to the same page in the discussion. আমি এটা এখনই শেয়ার করছি। ডক্টর জিয়া হায়দার যেটা বলেছেন, আমাদের 5,68,000 কোটি টাকার একটি বাজেট
তৈরি করা হয়েছে এবার, এবং এর মধ্যে 29,000 কোটি টাকার কিছু উপরে আমাদের স্বাস্থ্য খাতে বরাদ্দ করা হয়েছে। আর পুরো বাজেটের 58% আমরা দেখতে পাচ্ছি যে রাজস্ব বোর্ডের আয়কৃত করের মাধ্যমে এটাকে অর্থায়ন করা হবে। তো আমরা যদি আমরা একটু অন্যান্য বছরগুলোর সাথে তুলনা করি, তাহলে আমরা দেখতে পাই যে এখানে আমি যে বারগুলো দেখতে পাচ্ছেন এগুলো 1,000 কোটি টাকার, অর্থাৎ 2016-17 সালে 17.5 হাজার কোটি টাকার বরাদ্দ ছিল স্বাস্থ্যের জন্য, স্বাস্থ্য খাতে, এবং এটি প্রতি বছরই কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে এটা ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি দিয়ে অ্যাডজাস্ট করা না এই ভ্যালুগুলো। তো গত বছরের সাথে যদি আমরা তুলনা করি, প্রায় 4,000 কোটি টাকার মতো এক্সট্রা আমরা পাচ্ছি এবছর। কিন্তু যদি আমরা ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্ট করে থাকি, যেটা অ্যারাউন্ড 5 থেকে 6% বাংলাদেশের হয়ে থাকে, তাহলে আমরা দেখতে পাই এটা 2,500 কোটি টাকা এক্সট্রা এসেছে। কিন্তু এই জায়গায় আরেকটা জিনিস লক্ষণীয়, যে আমরা যেটা সাধারণ ইনফ্লেশন নিয়ে কথা বলি, সেটার পাশাপাশি যদি স্বাস্থ্যের যে উপাদানগুলো আছে বা স্বাস্থ্য খাতে আমরা যা ক্রয় করি, ওইটার মুদ্রাস্ফীতি যদি আমরা ওটা দিয়ে অ্যাডজাস্ট করতে যাই, তাহলে হয়তো এই পার্থক্যটা একটু ভিন্ন রকম দেখা যেতে পারে। তো আমি মূলত এই তুলনাটায় যেটা দেখি, সেটাতে খুব বেশি ধরনের বা এক্সট্রা তেমন কিছু আমরা পাচ্ছি না। এটা একটা কনভেনশনাল বাজেটের চেহারাই আমরা দেখতে পাই। এবং আমরা যদি এখন পুরো বাজেটের কত অংশ স্বাস্থ্য খাতে ব্যয় হয় সেটার দিকে তাকাই, তাহলে আমরা দেখতে চাই এটা 5% আশেপাশেই রয়েছে। 2016-17-তে 5.1% ছিল, মাঝখানে একটু বেড়ে আবার কমেছে, এখন আবার 5.1%। গত বছর ছিল 4.9%। তো এই হলো চিত্রটা। আমরা এখানেও দেখতে পাচ্ছি যে এটারই একটা ভ্যালিডেশন দেখতে পাচ্ছি, যে আসলে স্বাস্থ্য খাতে এই যে কোভিডের এই কঠিন সময়টার মধ্যেও যে স্বাস্থ্য খাতের বাজেটকে আলাদা করে খুব বেশি ধরনের প্রায়োরিটি লিস্টে আনা হয়নি। যদিও আমরা জানি যে সামনে আমাদের স্বাস্থ্য খাতে অনেক টাকার প্রয়োজন হবে, স্পেশালি নেক্সট 1 ইয়ার ডেফিনেটলি একটা ডিফিকাল্ট সময় যাবে বলে আমরা সবাই বুঝতে পারছি। এখানে এসে আমি একটু এবছরের স্বাস্থ্য খাতের বাজেটটাকে ভাগ করেছি। একটা হলো হেলথ সার্ভিস ডিভিশন, আর একটি হলো মেডিকেল এডুকেশন অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিভিশন। তো সবুজ এই দুটো বার টোটালি দেখাচ্ছে হেলথ সার্ভিস ডিভিশনের খরচটা, যেটা 78% অফ টোটাল বাজেট, এবং 22% আসে আপনার মেডিকেল এডুকেশন অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের ক্ষেত্রে। তো যেটা লক্ষণীয়, যে এবছর আমরা যে প্রপোর্শনটা দেখতে পাচ্ছি এখানে শেয়ারগুলো 78% অ্যান্ড 22%, গত বছর এক্স্যাক্টলি সেই পার্সেন্টেজটাই আমরা লক্ষ্য করেছি। তার মানে এই জায়গাটাও আমরা কনভেনশনাল যে বাজেটটা হেলথের জন্য বরাদ্দ হয়, সেই জায়গাটাই আমরা দেখতে পাই। তবে একটা জিনিস লক্ষণীয়, এখানে কোভিড-19-কে লক্ষ্য রেখে 10,000 কোটি টাকার এক্সট্রা একটা থোক অ্যালোকেশন দেওয়া হয়েছে। যদিও এটা আমি হেলথ মিনিস্ট্রির বা হেলথ বাজেটের মধ্যে পাই না, কিন্তু এটা হেলথ অর নন হেলথ কিভাবে ব্যবহার হবে এটা একটু আনস্পেসিফিক, বাট এই বরাদ্দটা ওখানে রয়েছে। কিন্তু আমরা যদি স্বাস্থ্য খাতে এই টাকাগুলো আলাদাভাবে আনতে না পারি, তার উপকারিতা সত্যিকার অর্থে স্বাস্থ্য সেবায় কতটুকু এসে পৌঁছাবে আমাদের জন্য বলা অত্যন্ত কঠিন। পরবর্তী যে স্লাইডটা এখানে আমি দেখাতে চেয়েছি, যে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর সরকার স্বাস্থ্য খাতে কত টাকা খরচ করেন, যা তার টোটাল সরকারি খরচের অংশ হিসেবে। তো বাংলাদেশে দেখা যাচ্ছে যে যদিও আমরা বাজেটে দেখতে পাই 5.1% or around 5% allocation, বাজেট allocation on health, কিন্তু যদি আমরা খরচের খাতায় যাই সরাসরি, তাহলে দেখি প্রায় 3% বাংলাদেশ সরকারের সকল খরচের 3% স্বাস্থ্য খাতে হয়, এবং এটা দক্ষিণ এশিয়ার সবচেয়ে কম খরচ। আমরা অন্যান্য দেশগুলো এখানে দেখতে পাই, নেপাল 4.51%, প্রায় 8% ভুটান এন্ড সো। এবং এই যে একই হিসাব যদি আমরা একটু উন্নত বিশ্বের দিকে তাকাই, উন্নত বিশ্বটা আমি একটু দেখাতে চাই বিকজ অফ আমাদের সবারই একটা লং টার্ম ভিশন থাকা উচিত। আমরা যদি ওয়েলফেয়ার স্টেট গুলোতে দেখি, সুইডেন, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, এই দেশগুলোতে 18 to 19%
অ্যারাউন্ড 18 to 19% এই অংশটার মধ্যে আমরা দেখতে পাই যে সরকার স্বাস্থ্য খাতে খরচ করে থাকে তার টোটাল সরকারি ব্যয় থেকে। এরপর আমরা আরেকটা স্লাইড, এখানে আমি ওই স্বাস্থ্য খাতে যে সরকারের যে খরচটা এটা জিডিপির কত পার্সেন্টকে রিপ্রেজেন্ট করে, সেখানে আমি বাংলাদেশে 0.38%, পাকিস্তান 0.92% অ্যান্ড সো ফোর্থ। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে স্বাভাবিকভাবে এটাও বাংলাদেশের সবচেয়ে কম দক্ষিণ এশিয়ার ভিতরে। এবার সরকারি খাত থেকে আমরা একটু বেসরকারি জায়গাটায় আসি, অর্থাৎ আমরা আমাদের নিজেদের পকেট থেকে খরচ করে স্বাস্থ্য খাতের কতটুকু খরচ করি। তো 100 টাকা যদি খরচ করি আমরা বাংলাদেশে, তাহলে 74 টাকা ইনফ্যাক্ট আমরা আমাদের নিজেদের পকেট থেকেই খরচ করে থাকি। ইন্ডিয়াতে সেটা 62%, অনেক জায়গায় আমরা আরো কম দেখতে পাই, মালদ্বীপে 21% অ্যান্ড সো ফোর্থ। তো এখানেও আমাদের দেখা যাচ্ছে যে আমরাই সবচেয়ে বেশি ব্যক্তিগতভাবে নিজেদের পকেট থেকে টাকা খরচ করে স্বাস্থ্যসেবা নিয়ে থাকি। এখন যদি আমরা বাংলাদেশের ট্রেন্ডটা দেখি 2005 সাল থেকে 2017 পর্যন্ত, এটা আমি ওয়ার্ল্ড ব্যাংকের ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট ইন্ডিকেটরস থেকে এই ডাটাটা নেয়া, এবং এখানে আমরা যেটা দেখি সেটা হলো যে এই আউট অফ পকেট পেমেন্ট বা নিজের পকেট থেকে টাকা খরচ করে যে স্বাস্থ্যসেবা নিয়ে থাকি, এটা 65 টাকা ছিল প্রতি 100 টাকায়, যেটা সব সময় বাড়ছিল। একটা সময় শুধু 2009 থেকে 12 পর্যন্ত এটা স্ট্যাগন্যান্ট ছিল 67%-এ, তারপর আবার এটা বাড়তে শুরু করে। তো সত্যিকার অর্থে আমরা দেখতেছি 2012 থেকে পরবর্তীতে এটা মানে যেভাবে উপরের দিকে যাচ্ছে, আমাদের খুব অবাক হওয়ার কিছু থাকবে না যে আমরা 80-90%-এ পৌঁছে যাব নিজেদের পকেট থেকে টাকা খরচ করে স্বাস্থ্যসেবা নেওয়ার জন্য। তো আমার কি মেসেজ যেটা আমি এখানে একটু দিতে চাচ্ছি, এটা আমার লাস্ট স্লাইড, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে হেলথের বাজেট একটা কনভেনশনাল ওয়েতে করা হয়েছে, এবং এটাতে আমরা কোভিড-19-কে অ্যাড্রেস করে হেলথের ক্ষেত্রে খুব বড় ধরনের কোনো পরিবর্তন আমরা দেখি না, যেটা আমার কাছে খুব যুক্তিসঙ্গত মনে হয় না। দ্বিতীয় যে বিষয়টা, আমরা হেলথ সার্ভিস ডিভিশন এবং মেডিকেল এডুকেশন অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিভিশনের যে শেয়ারটা আমরা দেখতে পেয়েছি, দ্যাট ওয়াজ সেম লাইক লাস্ট ইয়ার। এটা অ্যানাদার কনভেনশনাল বাজেটের একটা ইন্ডিকেটর হিসেবে আমরা ধরে নিতে পারি। তার পরবর্তীতে যে জিনিসটা দেখি সেটা হলো যে আমাদের ইকোনমিক ডেভেলপমেন্ট অনেক হচ্ছে। গত কয়েক বছর ধরে আমরা মিডল ইনকাম কান্ট্রি আর লোয়ার মিডল ইনকাম কান্ট্রি জায়গায় পৌঁছেছি। যদিও আমরা সেভাবে পৌঁছাচ্ছি দৌড়ে, কিন্তু আমরা স্বাস্থ্যের জায়গায় বা স্বাস্থ্য খাতের জায়গাটায় দরিদ্রই রয়ে গেছি, বেশ দরিদ্র, মানে দক্ষিণ এশিয়ার সবচেয়ে দরিদ্রই। তারপর আমরা আরেকটা জিনিস যেটা ফাইনালি আমি বলতে চাই, আমাদের যে প্রাইভেট সেক্টরের উপর যে রিলায়েন্সটা, যে আমাদের হেলথ সার্ভিস নেওয়ার জন্য, যেটা আমরা কোভিডে এসে পুরো ব্যাপারটাই নগ্ন হয়ে গেল, যে আসলে এই ইন্টিগ্রেশন বিটুইন গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট সেক্টর, এটা সত্যি একটা ভয়াবহ পর্যায়ে রয়েছে। এটাতে আমরা তেমন কোনো স্বাস্থ্যসেবা মানুষের কাছে ভালোভাবে পৌঁছে দিতে পারিনি। তো এই যে একটা আনচেঞ্জ সিচুয়েশন, বর্তমান বাজেটেও এটা একটা শকিং সিচুয়েশন বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ, আমি এখানে আমার কথা শেষ করতে চাই। আমরা ডেফিনেটলি এগুলো নিয়ে আলোচনা করবো সামনে। অনেক ধন্যবাদ ডক্টর জাহাঙ্গীর। আপনি স্বাস্থ্য খাতে বাংলাদেশের যে আর্থিক দারিদ্রতা, এটা খুব পরিষ্কারভাবে আপনি তুলে ধরেছেন। তো আলোচনার এই পর্যায়ে আমি একটু যেতে চাই ডক্টর জিল্লুর রহমানের কাছে। ডক্টর রহমান, আপনার কাছে আমি জানতে চাচ্ছিলাম যে গত 11ই জুন যে বাজেটটা প্রস্তাবিত হলো, তা বর্তমানের যে প্রেক্ষাপটটা আমি আলোচনার শুরুতেই দিলাম, কোভিড এর প্রেক্ষাপট, এর ফলে যে সমস্যাগুলো আমাদের দেশে সৃষ্টি হয়েছে বা যে সমস্যাগুলো আমরা দেখছি স্বাস্থ্য খাতের বা স্বাস্থ্য ব্যবস্থার যে দুর্বল চিত্রটা আমরা দেখছি, এই দুর্বল চিত্রকে বর্তমান বাজেট কতটুকু অ্যাড্রেস করতে পারবে? অনেকেই বলছেন যে প্রস্তাবিত যে বাজেট, সেটা জনগণের, বিশেষ করে বর্তমানে যে জনগণ, আমরা যারা এই কোভিড এর মহামারীতে আমরা সাংঘাতিক ভাবে দিক নির্দেশহীন হয়ে পড়েছি, আমাদের কাছে এটা নিতান্তই সাদামাটা। এটা মানুষের আশা আকাঙ্ক্ষাকে মোটেও
রিফ্লেক্ট করে নাই। তো আপনার কাছ থেকে একটু আপনার মতামত শুনতে চাচ্ছিলাম, ডক্টর রহমান। ধন্যবাদ। এখানে তিনটি বিষয় বলার মতো আছে। একটি হচ্ছে ডক্টর জাহাঙ্গীর খান যেটা দেখালেন যে বরাদ্দের বিষয় যদি আমরা বিশ্লেষণ করি, যে মনে হয়েছে কোভিড বলে কিছু হয়েছে বলে সেটা বাক্যে, কয়েকটা বাক্যে স্বীকৃতি আছে যে কোভিড-19 চলছে এবং স্বাস্থ্য খাতের দুরবস্থায়, এই ধরনের একটা বাক্য আমি দেখেছি বাজেট স্পিচে। কিন্তু তার বাইরে প্রতিফলনটা নেই, এটা তো একটা বোঝা যাচ্ছে। তার মানে প্রথম পয়েন্টটা অ্যাকচুয়ালি জাস্ট রিইনফোর্সিং জাহাঙ্গীর খান যেটা বললেন, যে এটা একেবারেই গতানুগতিক একটি বাজেট, গত বছরের মতো অলমোস্ট অনেক কিছুতে আনচেঞ্জ ধরনের একটা সিচুয়েশন। এইটা তো সেখান থেকে আমরা বুঝতে পারছি আসলে যে গুরুত্বের জায়গাটা, যদিও এক ধরনের কিছু ক্রিয়েটিভ অ্যাকাউন্টিং, এটা ডক্টর তারেক আছেন, উনি এই ক্রিয়েটিভ অ্যাকাউন্টিং এর বিষয়টা হয়তো বুঝতে পারবেন, যে একটা বাক্য আছে কোথাও যে 29,000 কোটি নয়, এখানে 41,000 কোটির একটা আবার হিসাবও আছে, যে অন্যান্য মন্ত্রণালয় ইত্যাদি তারাও স্বাস্থ্য নিয়ে কিছু খরচ টরচ করে, সেটাও যোগ দিলে এটা 41-এ উঠে যায়। এই ধরনের একটা, এটা মোর লাইক এ ক্রিয়েটিভ অ্যাকাউন্টিং এক্সারসাইজ রাদার দেন এন অ্যাকচুয়াল এই গুরুত্ব দেওয়ার যে বিষয়টা অ্যাকচুয়ালি। তো এটা হচ্ছে প্রথম কথা, যে বরাদ্দের দৃষ্টিকোণ থেকে আমরা মনে হচ্ছে যে কোভিড-19 গুরুত্ব সেইভাবে প্রতিফলিত হয়নি। দ্বিতীয় যে জায়গাটা আমরা অ্যাকচুয়ালি, আমি নিজে বাজেট আজকাল দুটো জিনিস খোঁজার চেষ্টা করি। একটা তো বরাদ্দ নিয়ে আমরা বেশি আলোচনা করি, অর্থনীতিবিদরাও এটার উপর ঝাঁপিয়ে পড়েন, অনেক কিছু কথাবার্তা বলেন, কিন্তু আমি বাজেটের যে টেক্সচুয়াল পার্টটা, আমি একটি সাম্প্রতিক ইন্টারভিউতে এটাকে বলেছি বাজেট সাহিত্য, যে টেক্সট পার্টটা, ওইটা দেখতে আরো আগ্রহী থাকি, কারণ ওখানে বিশ্লেষণগুলো একটা করছে কিনা, নাকি জাস্ট এক ধরনের সেই অর্থে বাস্তবতা সাথে হয়তো লিঙ্ক বা আনলিঙ্কড আশাবাদের নানা ধরনের বড় স্বপ্ন দেখানো ইত্যাদি ইত্যাদি এগুলো হয়, নাকি ওই পার্টে একটা বিশ্লেষণ আছে, যে বিশ্লেষণের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এই কারণে এইভাবে বরাদ্দ দেওয়া হয়েছে এবং বরাদ্দের বিন্যাসটা এই কারণে হয়েছে। সো এই যে আপনার বাজেট যে সাহিত্য, যেটা আমি বলতে চাচ্ছি, বা অ্যানালিসিস পার্টটা, এই জায়গায়ও কিন্তু প্রচন্ড একটা দুর্বলতা দেখেছি, কারণ এখানে মোটামুটি অ্যানালিসিসটা অনুপস্থিত, যে আপনার কি কোন একটা বিষয় হতে পারে, অর্থ মন্ত্রণালয় হয়তো বলতে পারে যে বরাদ্দ বাড়িয়ে কি লাভ, কারণ এদের তো সক্ষমতা নাই, খরচের সক্ষমতা নাই, প্রাতিষ্ঠানিক সক্ষমতা নাই, সুতরাং বরাদ্দ কেন বাড়াবো, বাড়িয়ে তো এটা অপচয় হবে। এই ধরনের একটা ব্যাখ্যা অর্থ মন্ত্রণালয় দিতে পারে, এবং তার একটা ভিত্তিও কিন্তু আছে, কারণ স্বাস্থ্য মন্ত্রণালয়ের অন্যতম যে আমরা দুর্বলতা দেখেছি এই সময়কালে, আগেও অনেক সময় বলি হয়েছে, কিন্তু এইবারে একদম চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে স্বাস্থ্য মন্ত্রণালয় তার বিভিন্ন বিভাগ আপনার প্রাতিষ্ঠানিক সক্ষমতা, সেটা সক্ষমতার নানা ধরনের সক্ষমতাটাও বোঝা দরকার। সক্ষমতা বলতে শুধু বাস্তবায়ন নয়, সক্ষমতা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ সক্ষমতা, বাস্তবায়ন সক্ষমতা, আপনার বলা যায় যে সুশাসন সক্ষমতা। এই সক্ষমতার বিভিন্ন সূচকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভয়ঙ্কর একটা দুর্বলতা দেখিয়েছে। সেখানে আমরা জানি যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে এডিপি ইউটিলাইজেশন রেট গত বছরের, এমনিই আমাদের সার্বিকভাবে আমাদের সরকারের এডিপি ইউটিলাইজেশন রেট, যদিও এই কোভিড এর কারণে 8 মাসের যেই হিসাব, সেখানে অ্যাবাউট 45% ছিল, সেখানে বাজেট স্বাস্থ্য মন্ত্রণালয় ছিল অ্যাবাউট 25%। মানে সরকারের দুর্বল বাস্তবায়ন ক্ষমতার মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় আরো বেশি দুর্বল এটা দেখাচ্ছে। তো এই সক্ষমতা নাই, সুতরাং বরাদ্দ কেন দিব, এই ধরনের একটা যুক্তির কথা আসতে পারে এই আলোচনার মধ্যে। কিন্তু সেখানে আমি দেখছি যে সেটা স্বাস্থ্য মন্ত্রণালয় বটে, কিন্তু অর্থ মন্ত্রণালয় তো শুধুমাত্র বাজেটটা অর্থ মন্ত্রণালয়ের হিসেবে দিচ্ছেন না,
সরকারের সার্বিক কর্মকাণ্ডের একটা প্রতিফলন হচ্ছে। সেইখানে আমাদের একটা খুব আশা ছিল যে সার্বিকভাবে এই যে করোনাকালীন যে স্বাস্থ্য ব্যবস্থার দুরবস্থা আমরা দেখছি, যার এক বাক্যের কিন্তু স্বীকৃতি বাজেট স্পিচও আছে, তার পূর্ণাঙ্গ একটা বিশ্লেষণ দেখিনি। কোথায় দুর্বলতাগুলো, কোথায় হাত দেওয়া দরকার, সক্ষমতা বাড়াবার প্রয়োজনটা কিভাবে মেটানো যেতে পারে, এই বিষয়গুলো নেই। বরঞ্চ আমরা যেটা দেখেছি যে মোটামুটি এক ধরনের বাংলাদেশের এখানে একটু আমি বলে রাখি, একটা মারাত্মক সমস্যা তৈরি হয়েছে স্বাস্থ্য সেক্টরের জন্য, যে আমাদের নীতি নির্ধারক মহলরা এক ধরনের কমপ্লেসেন্ট ইয়ের মধ্যে, একটা মানসিকতার মধ্যে আটকে গেছে। সেই যে এমডিজিতে বহু কিছু অর্জন করেছি, এখনো যদি আমরা বলতে থাকি যে আমরা টিকা দানে সফল, আমরা স্যানিটেশনে সফল, এসডিজির 5 বছর অলরেডি চলে যাচ্ছে, এখনো কিন্তু ওই পুরনো গীত যদি গাইতে হয়, তাহলে কিন্তু একটা সমস্যা আছে। আরেকটা বিষয়, রুমানা হক এটা হয়তো নজর দিয়ে থাকতে পারেন, আমি দেখলাম যে অর্থ মন্ত্রণালয় একটা পরিসংখ্যান ব্যবহার করেছেন, সেটা আমার কাছে একটু পরিসংখ্যানটা আমি এই জন্য বলছি, মাতৃমৃত্যু হারের পরিসংখ্যানটা উনি একটা দিয়েছেন। এখানেও এক ধরনের অগ্রগতির একটা ধারণা তৈরি হয়েছে। 169 পার, আই গেস পার কত 1000 লাইভ বার্ডস, আই গেস এটা হচ্ছে যে 1000 লাইভ বার্ডস এমএমআর এর 169। কিন্তু এটা আসলে যেই পরিসংখ্যানের উপর আমরা নর্মালি এটার উপর রিলাই করি, যে বাংলাদেশ ডেমোগ্রাফিক এন্ড হেলথ সার্ভে, সেখানে এটা হচ্ছে 196। কিন্তু সরকার সাম্প্রতিক সময়ে ওই, যদিও ওটা সরকারি তথ্য, কিন্তু ওই এবং এক অর্থে ওটা আবার স্বীকৃত সরকারের, কিন্তু তারা ওই বিবিএস এর মাধ্যমে ভাইটাল রেজিস্ট্রেশন বলে আরেকটা স্ট্যাটিস্টিক্সের সূত্র ধরে এই 169 হিসাবটা দিয়েছে। তো সার্বিকভাবে আমি যেটা বলতে চাচ্ছি, আমাদেরকে এই যে করোনা কালে যে দুরবস্থাটা স্বাস্থ্য বিভাগের দেখা গিয়েছে, এইটাকে আর এই ধরনের পরিসংখ্যানের মারপেচ দিয়ে এটাকে আর লুকানো যাবে না। অ্যাকচুয়ালি এখানে এখন উই হ্যাভ টু কল এ স্পেড ইজ স্পেড। তৃতীয় যে পয়েন্টটা আমি বলতে চাই, এই 10,000 কোটি টাকার থোক বরাদ্দ, যেটা জাহাঙ্গীর খান বললেন, ডক্টর তারিক খুব ভালো করে জানেন, উনি অর্থ সচিব ছিলেন, ওয়ার্ল্ড ব্যাংকের অল্টারনেট ডিরেক্টর ছিলেন। থোক বরাদ্দ এক ধরনের বাজেটারি ইনোভেশন বটে, এটা এক ধরনের ইমার্জেন্সি রিলেটেড ইস্যু থাকে, অথবা যেটা হয় যে আমাদের একটা প্রয়োজন দেখা দিচ্ছে, কিন্তু সুনির্দিষ্টভাবে এটার হাতে নিয়ে রাখলাম, কিন্তু সুনির্দিষ্টভাবে এখনো পরিষ্কার হয় নাই। এটা হচ্ছে থোক বরাদ্দের যে ফিলসফিটা আর কি। থোক বরাদ্দ কিন্তু ইজ এ নট এ ইউজুয়াল বাজেটারি ইনোভেশন, এটা খুব সুচিন্তিতভাবে এটার রাখতে হয়। এই সময় আমার প্রশ্ন, যে গত 3-4 মাসে কোথায় খরচ করতে হবে, এটা কি আমাদের চোখে এখনো অস্বচ্ছ রয়ে গেছে? আমরা কি দেখতে পাচ্ছি না কোথায় ঘাটতিগুলো? এবং আমি যেটা একটা চ্যালেঞ্জ দিতে চাই অর্থ মন্ত্রণালয়কে যে, এবং সরকারকে, যে আগামী 2 সপ্তাহে যদি না পারেন আগামী 2 মাসে এই 10,000-এর সুনির্দিষ্ট প্রকল্প ওয়াইজ একটা বিন্যাস দিতে হবে অ্যাকচুয়ালি। না হলে থোক বরাদ্দ দুর্নীতি এবং অপচয়ের কিন্তু একটা সূত্র হয়ে যেতে পারে, শুধু ওই ক্রয়ের জায়গায় চলে যেতে পারে। এবং ক্রয়ে আমরা দেখেছি 500 টাকার গগলস 5,000 টাকার গগলসে রূপান্তরিত হওয়ার, N95 মাস্কের দুর্নীতির রিপোর্ট এখনো প্রকাশ করা হয় নাই স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে। এই বিষয়গুলো তো আছে। এই যে 10,000 টাকার থোক বরাদ্দ একদিকে এক ধরনের স্বীকৃতি যে হ্যাঁ এখানে কাজ করতে হবে, কিন্তু যেখানে আমি প্রশ্ন তুলতে চাচ্ছি, যে এই 3-4 মাসে আমরা সুস্পষ্টভাবে জানি, যেমন স্বাস্থ্য ফ্যাসিলিটির দুর্বলতা আছে, ফ্যাসিলিটি ডেফিসিট। মূলত জানুয়ারি মাস থেকে আমরা জানি যে আমরা জানুয়ারি মাস থেকে আমরা করতে যাচ্ছি। তো ফ্যাসিলিটির দুর্বলতা নানা ধরনের, একটা হচ্ছে জেনারেল দুর্বলতা। যেমন আমি বলি যে আপনি যদি কালকেই কিছু খরচ করতে চান, কয়েকটা খাত আছে যেখানে কালকেই কিন্তু শুরু করতে পারেন। যেমন আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্স আছে বাংলাদেশে, কিন্তু 64টা উপজেলা হেলথ কমপ্লেক্স নাই, কারণ ডিস্ট্রিক্ট শহর যেগুলো, সেখানেও কিন্তু একটা সদর উপজেলা আছে।
সদর উপজেলায় কিন্তু হেলথ কমপ্লেক্সটা নাই। আপনি যদি সিদ্ধান্ত নেন আগামীকালই কিন্তু 64টা নতুন হেলথ কমপ্লেক্স করতে পারেন। চট্টগ্রামে একটা নতুন উপজেলা হয়েছে কর্ণফুলী বলে নদীর ওপারে, ওখানে কিন্তু হেলথ কমপ্লেক্স নাই। ওখানে কালকে কিন্তু একটা ঘোষণা দিতে পারেন যে এখানে দ্রুত ফাস্ট ট্র্যাকে করা যেতে পারে। এটা একটা উদাহরণ। আরেকটা হচ্ছে সবচেয়ে বড় ঘাটতি আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে নগর স্বাস্থ্যের। নগর প্রাথমিক স্বাস্থ্য পার্টিকুলারলি খুবই দুর্বল অবস্থায় আছে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের এখানে কিন্তু ফুটপ্রিন্টটা খুবই দুর্বল। বিয়ন্ড দি ডিস্ট্রিক্ট হসপিটাল নগর স্বাস্থ্য সেবার ফুটপ্রিন্ট নাই অ্যাকচুয়ালি। এই জায়গায় কিন্তু বড় ধরনের উদ্যোগের সুযোগ রয়ে গেছে, পার্টিকুলারলি আমাদের যে ওয়ার্ড ভিত্তিক একটা আইদার হেলথ ফ্যাসিলিটি তৈরি করা, অথবা স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমরাও অ্যাকচুয়ালি বসেছিলাম যে জিপি সিস্টেম ইন্ট্রোডিউস করার নানা ধরনের পরীক্ষামূলক কাজ হতে পারে। তার জন্য সুস্পষ্ট বরাদ্দ কিন্তু এখানে দেওয়ার সুযোগ রয়ে গেছে এবং আমি আশা করব যে নগর প্রাথমিক স্বাস্থ্যকে জাম্প স্টার্ট করার জন্য একটা বড় ধরনের বরাদ্দ এখানে হতে পারে। আরেকটা জায়গায় আমি বলতে চাই সেটা হচ্ছে যে স্বাস্থ্যের এই যে কোভিড-19 আমাদের পুরো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে শুধুমাত্র স্বাস্থ্য সেবার দিকে নজর দিলে হবে না, আমাদের পাবলিক হেলথ হ্যাজ টু বি অলসো এ ফোকাস, ভেরি ইম্পর্টেন্ট ফোকাস। পরিচ্ছন্নতা, ওয়েস্ট ম্যানেজমেন্ট, এগুলো আমাদের পৌরসভাগুলো, সিটি কর্পোরেশনগুলো আছে, তাদের যে স্বাস্থ্য বিভাগ এবং পরিচ্ছন্নতা বিভাগ কিন্তু আছে, but they are largely unfunded. 329টা পৌরসভা আমাকে জানিয়েছে যে তারা 600 কোটি টাকার একটা আবেদন দিয়ে রেখেছে তাদের এই কর্মকালীন। 600 কোটি বাড়িয়ে 1000 কোটি টাকার খরচ করার কিন্তু একটা খাত এখনই রেডি আছে। আপনি পৌরসভাগুলোর স্বাস্থ্য এবং পরিচ্ছন্নতা বিভাগকে এখনই কিন্তু এম্পাওয়ার করতে পারেন, যেটা একটা কাজে দিবে। দিস ক্যান বি এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। শেষ কথা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের হাইজিন এজেন্ডা, আগামীতে হাইজিন উইল বি এ ভেরি ইম্পর্টেন্ট এজেন্ডা। কিন্তু হাইজিন বলতে কি বুঝিছি আমরা? হাইজিন এজেন্ডার একটা বিস্তারিত করা দরকার। এখানে পার্টিকুলারলি যে পাবলিক হেলথ বলতে স্লাম এরিয়াতে আমাদের হ্যান্ড ওয়াশিং স্টেশনস, কমিউনিটি ফ্যাসিলিটিস, এগুলো বিল্ড করার একটা সুযোগ আছে। প্লাস হাইজিনের যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, আমরা অনেক সময় আমাদের একটা নীতি নির্ধারকদের বিষয় আছে যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের সবাই করলেই তো হলো, কিন্তু অ্যাওয়ারনেস ক্যাম্পেইন অলসো রিকোয়ার্স বাজেট। সাকসেসফুলি যদি করতে হয় ইট রিকোয়ার্স বাজেট অ্যান্ড ইট রিকোয়ার্স সর্ট অফ এ ওভারঅল। আমি লাস্ট পয়েন্ট বলে শেষ করতে চাই যে সবচেয়ে বড় যে দুর্বলতা আমি স্বাস্থ্য এই বাজেট আলোচনার সূত্র ধরে বলতে চাচ্ছি যে বরাদ্দ এবং বিশ্লেষণের চেয়েও একটা মানসিকতার ডেফিসিট দেখতে পাচ্ছি। কারণ এখানে পুরো সমস্যা হয়েছে একটা আমলাতান্ত্রিক, আমি আমলাদের কিন্তু সমস্যার কথা বলছি না, আমলাতান্ত্রিক সংকীর্ণতার কথা বলছি। সার্কুলার ইস্যু করে দিয়েছে, ভাবছে যে সমাধান তো হয়ে গেছে। চট্টগ্রামে 2টা হাসপাতাল কোভিড-19 জন্য স্পেশালাইজড হয়ে গেছে, তালামারা, ওখানে পরিচ্ছন্নতা কর্মীও নাই। তো এই যে সবাইকে সাথে করে শুধুমাত্র কাগুজে সমাধানের থেকে এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। এই মানসিকতার ডেফিসিটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সমস্যা হিসেবে আমি বলতে চাই। এখানে শেষ করছি, ধন্যবাদ। জিয়া, অনেক অনেক ধন্যবাদ ডক্টর রহমান। আপনি আসলে বাজেট বরাদ্দ এবং এর ব্যবহার, এই দুটো ব্যাপারে আপনি খুব যথার্থই বলেছেন। তো আমি ডক্টর তারেকের কাছে যাব। আপনি বেশ কয়েকটা প্রসঙ্গ আপনি এখানে অবতারণা করেছেন, আমি জানি ডক্টর তারেক সেগুলোর উপরে একটু আলোকপাত করবেন, কিন্তু তার আগে আমি একটু যেতে চাচ্ছি ডক্টর রুমানা হকের কাছে। ডক্টর রুমানা হক, আমরা প্রত্যেক বছরেই বাজেটের এই যে বরাদ্দ নিয়ে কথা বলি, এই বরাদ্দের যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা সম্পর্কে যদি আপনি একটু বলেন, কারণ আসলে এই বরাদ্দ প্রক্রিয়াতে আমরা কতটুকু শিখি, গত বছরের বাজেটের যে বরাদ্দ সেখানে কাজ কি হলো না হলো সেখানে আমরা কতটুকু শিখি এবং সেটা কতটুকু রিফ্লেকশন আসলে পরের বছরের বাজেটে হয়, বা না হলে পরে বটলনেকস গুলো আসলে কোথায়, যদি একটু আমাদেরকে বলেন। ধন্যবাদ আমাকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য এবং এখানে বলার সুযোগ দেওয়ার জন্য। আমাদের যেটা হয় বাজেট প্রক্রিয়াতে আমরা তো জানি যে আমাদের 2 ধরনের বাজেট, একটা ডেভেলপমেন্ট বাজেট, একটা রেভিনিউ বাজেট, এবং 2টা বাজেট সেপারেটলি 2টা ইউনিট করে এবং তাদের দুজনের মধ্যে কোঅর্ডিনেশন খুবই কম, এটাও তো আমরা জানি।
এখন রেভিনিউ বাজেট যেটা আমাদের রাজস্ব বাজেট, এটা মূলত বেতন ভাতা দেওয়ার জন্য আমরা তৈরি করি, এবং এটা কিন্তু আমরা খরচও করতে পারি, প্রায় 98% এটা আমাদের খরচ হয়ে যায়। এবার আসি যে আমাদের যেটা উন্নয়ন বাজেট, ডেভেলপমেন্ট বাজেট যেটা, এইটা স্বাস্থ্য ব্যবস্থায় আমরা জানি যে 1998 সালে আমরা হেলথ সেক্টর রিফর্ম শুরু করি, এবং এই হেলথ সেক্টর রিফর্ম যখন শুরু হয় তখন আমরা সেক্টর ওয়াইড অ্যাপ্রোচে আসি, যেখানে এই ডেভেলপমেন্ট বাজেটটা, যেখানে দাতা সংস্থা এবং সরকার উভয়ে যে একসাথে যেহেতু এটা অর্থায়ন করেন, তারা তাদের অর্থটাকে একটা পুল ফান্ডিং আমরা বলি, সেই একটা পুলে দেন, সেখান থেকে খরচ করা হয়। এই 1998 সাল থেকে কিন্তু এটা প্রজেক্ট বেজ অ্যাপ্রোচ থেকে এই সেক্টর ওয়াইড অ্যাপ্রোচে আসে, এবং তার সাথে সাথে কি হয়, এটার যে তৈরি করার পদ্ধতি এবং যে অ্যালোকেশনটা একটু ডিফারেন্ট হয়ে যায়। আগে যেমন প্রজেক্ট ওয়াইজ ছিল, অর্থাৎ আমরা যদি 1998 সালের আগের কথা বলি, হেলথ সেক্টর রিফর্মের আগে, তখন আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ে 106টা প্রজেক্ট ছিল, একটা 106টা প্রজেক্টের 106 ধরনের ম্যানেজমেন্ট ছিল। কিন্তু তারপর যখন আমরা পুল ফান্ডিং এ আসলাম, এখন যেটা হচ্ছে, এটা প্রতি 5 বছর পরে একটা প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন প্ল্যান তৈরি করা হয়, এবং এই প্ল্যানে একটা বলা হয় যে আসলে এই 5 বছরে আমার কি কাজ হবে, আমরা কি ধরনের টার্গেট রাখবো, এবং একটা ওভারঅল গভর্নমেন্ট কতটুকু দিবে, এখানে অর্থায়ন করবে, ডেভেলপমেন্ট পার্টনাররা কিরকম অর্থায়ন করবে, এটার একটা ধারণা সেখানে তৈরি করা হয়। এবং আমরা যদি দেখি এবার যে ফোর্থ হেলথ সেক্টর প্রোগ্রাম আছে, এখানে বলা হয়েছে যে সরকার এখানে 57% অর্থায়ন করবে, এবং ডেভেলপমেন্ট পার্টনার যারা আছে তারা 43% অর্থায়ন করবে। এবং এই প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন প্ল্যান যখন ঠিক হয়ে যায়, তখন সেখানে কিছু অপারেশনাল প্ল্যান করা হয়, অর্থাৎ কিছু প্রোগ্রাম। এবারের আমাদের যে প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন প্ল্যান যেটা আছে 2017 থেকে 2022, এটাতে আমাদের 29টা অপারেশনাল প্ল্যান আছে এরকম। এবং এই 29টা অপারেশনাল প্ল্যান, তার মধ্যে আমরা যদি একটু দেখি ভাগ, যে এটার মধ্যে গভর্নেন্স এবং স্টুয়ার্ডশিপের আন্ডারে আছে 5টা অপারেশনাল প্ল্যান, সিস্টেম হেলথ সিস্টেম স্ট্রেংথেনিং এটার আন্ডারে আছে 10টা অপারেশনাল প্ল্যান, এবং কোয়ালিটি হেলথ সার্ভিস ডেলিভারি এটার আন্ডারে আছে 14টা অপারেশনাল প্ল্যান। অর্থাৎ এরকম থিম অনুযায়ী অপারেশনাল প্ল্যান গুলো ভাগ করা আছে, এবং এগুলো এক একটা অপারেশনাল প্ল্যানে বরাদ্দ দেওয়া থাকে। কিন্তু এখানে যেটা কমপ্লেক্সিটিটা হচ্ছে যে পিআইপি যখন আমরা তৈরি করি, প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন, তখন আমরা একটা বাজেট করি 5 বছর মেয়াদি, অপারেশনাল প্ল্যান করি আমরা 1 বছর মেয়াদি, এর মধ্যে আবার আমাদের মিডিয়াম টার্ম বাজেটারি ফ্রেমওয়ার্ক আছে, সেটা 3 বছরের একটা রোলিং প্ল্যান। এবং আপনারা যদি দেখেন যে পিআইপি তে যে বাজেট ফোরকাস্ট করা হয়, সেটা থেকে অপারেশন প্ল্যান যখন আমরা প্রতি বছর করি, তখন কিছু অ্যাডজাস্টমেন্ট হয়, যেটা আসলে ওই আমাদের অ্যানুয়াল ডেভেলপমেন্ট বাজেটের সাথে যুক্ত করে। আবার যেটা আমাদের মিডিয়াম টার্ম বাজেটারি ফ্রেমওয়ার্ক আছে, রোলিং প্ল্যান 3 বছর, ওখানে একটার সাথে একটার আপনি মিল দেখতে পারবেন না। কিন্তু যদি আমরা ওই অপারেশনাল প্ল্যানটার কথাই বলি, এবং যেটা আমাদের এডিবি অ্যানুয়াল ডেভেলপমেন্ট বাজেট, এখানে অল্প করে একটু বলতে চাই যে এটা প্রথম যখন সেক্টর ওয়াইড অ্যাপ্রোচ শুরু হলো 1998 সালে, তখন কিন্তু একদম জিরো বেসড বাজেটিং শুরু হয়েছে, একদম অ্যাক্টিভিটি ওয়াইজ চিন্তা করে কি ধরনের অ্যাক্টিভিটি করা হবে নেক্সট 5 ইয়ারে, কস্ট ইফেক্টিভনেস অ্যানালিসিস করে তখন আমাদের এই যে কমিউনিটি ক্লিনিকগুলো তৈরি করা হলো ইনোভেটিভ ওয়েতে, আমরা যেহেতু এটা হেলথ সেক্টর রিফর্ম করে আসলাম। দুঃখজনক হচ্ছে, যখন ওই একবার আমরা অপারেশনাল প্ল্যান তৈরি করে একবার 1 বছরের বাজেট তৈরি করে ফেললাম, তারপরে আমরা সেই ইনোভেশনে গেলাম না, ওই প্রতি বছর আবার আমরা ওই আগের বছর থেকে 5% হারে যোগ দিয়ে এই আমরা এডিপিটাও করছি, অ্যানুয়াল ডেভেলপমেন্ট বাজেটটা। আর যেটা রাজস্ব বাজেটের কথা আমরা বলেছিলাম, সেটা আমরা বারবারই আলোচনা করি, আমরা জানি তার অর্থ এখানে নিড, দরকার এবং পারফরম্যান্স, এই দুটোর কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নেই, হিস্টোরিক্যাল ট্রেন্ড। এবং যেটা আসলে খুবই দুঃখজনক যে অন্তত অ্যানুয়াল ডেভেলপমেন্ট যেটা বাজেট, এখানে আমরা এটা আশা করি নাই। আর আমরা যদি একটু আবার রেভিনিউ বাজেট আসি, যেটা আপনি অলরেডি বলেছেন, যে সেটা আসলে কস্ট সেন্টার নর্ম বেসড ইনক্রিমেন্টাল অ্যাপ্রোচ, অর্থাৎ আমাদের ডিস্ট্রিক্ট হসপিটাল একটা কস্ট সেন্টার, উপজেলা হেলথ কমপ্লেক্স একটা কস্ট সেন্টার, ওইখানে কয়টা বেড আছে সেই সংখ্যা অনুযায়ী একটা আমরা বরাদ্দ দেই। সুতরাং 2টা উপজেলা হেলথ কমপ্লেক্সে যদি সমান সংখ্যক 50টা বেড থাকে, তাহলে 2টা উপজেলা হেলথ কমপ্লেক্স একই সমান বরাদ্দ পাচ্ছে। এবং এখানে আমাদের যে নিড অ্যাসেস করা, এটার জন্য লোকাল লেভেল প্ল্যানিং আমরা একটা অ্যাপ্রোচ নিয়েছিলাম। কিন্তু আপনারা হয়তো জানেন যে এই লোকাল লেভেল প্ল্যানিংটা নানান ভাবে চেষ্টা করার পরেও আমরা কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারিনি। কারণ এই লোকাল লেভেল প্ল্যানিং হলে যেটা উদ্দেশ্যটা ছিল, যে এখানে বছরে সবাই একসাথে বসবে এবং স্টেক হোল্ডারদের সাথে কথা বলে নিডটা অ্যাসেস করবে, এবং সেই একটা টুল কিট তৈরি করা হয়েছিল ডিজি হেলথ এবং ফ্যামিলি প্ল্যানিং দুজনের জন্য। এখানেও একটু দুঃখজনক যে 2টা টুল কিট আবার 2 রকম ছিল।
কিন্তু তারপরে সেই টুলকিটটা অনুযায়ী একটা সেন্ট্রাল লেভেলে সেই নিড অনুযায়ী একটা বাজেট প্রস্তাবনা দেওয়ার সুযোগ ছিল। কিন্তু যেটা হয়েছে, এই শুধু প্রস্তাবনা হিসাবেই যেত, সে অনুযায়ী কখনো বরাদ্দটা আসতো না, যার কারণে আলটিমেটলি লোকাল লেভেল প্ল্যানিংটার কাজ করে নাই। কারণ প্রতি বছর আমি প্রস্তাবনা দিব, কিন্তু আমি যখন দেখি যে এটা আসলে সে অনুযায়ী আমাকে বরাদ্দ দেওয়া হচ্ছে না, তখন এটা হয়ে গেল একটা টিক চিহ্ন দেওয়ার মতো, যে আমাকে ফিল আপ করে পাঠাই দিতে হবে উপরে, এটা তারপরে আর কিছু হবে না। তো তাহলে আমার কথা সামারি হচ্ছে, আসলে এখন দুই ধরনের যে বাজেট আমরা বলছি, যে আমাদের রাজস্ব বাজেট এবং উন্নয়ন বাজেট, এই দুটাই এখন ওই ধরনের কোনো লোকাল নিড অ্যাসেস করার কোনো উপায় নাই। যদিও আমাদের কিছু গবেষণায় দেখা গেছে যে আসলে হয়তো কোনো না কোনো ভাবে পপুলেশনের নাম্বারটা এটাতে আসে, এরকম কিছু অনেকে বলা হচ্ছে। কিন্তু আসলে একটা এলাকায় শুধু সার্ভিস ইউটিলাইজেশন রেট দেখে বরাদ্দ দিলে তো হবে না, কারণ আপনার কোন এলাকায় হয়তো কোনো কারণে ইউটিলাইজেশন বেশি হতে পারে, কোনো এলাকায় কম। কিন্তু প্রিভেন্টিভ কেয়ার সেটা নির্ভর করে আসলে নাম্বার অফ পপুলেশন এই এলাকায় কত, সেখানে ডেমোগ্রাফিক স্ট্রাকচারটা কিরকম, পুরুষ মহিলার সংখ্যা কি, বয়সের মানুষজন আছে, এবং সেখানে আপনার ডিজিজ প্যাটার্নটা কিরকম। যেমন উত্তরবঙ্গে সেখানে গলগণ্ড রোগ হয়, কিন্তু বাজেটে আপনি দেখবেন সেখানে গলগণ্ড চিকিৎসার জন্য কোনো ধরনের বরাদ্দ নাই, কারণ আমরা যেহেতু ওই নর্মাল ভাবেই অ্যালোকেশন দেই, ডিজিজ প্যাটার্ন দেখার মতো আসলে আমাদের বাজেটটা সেরকম সেনসিটিভ না। যদিও আমাদের ম্যালেরিয়ার জন্য কিছু এলাকায় আমরা অন্যভাবে দিচ্ছি, তো কিছু কিছু হয়তো আমরা বলতে পারি যে হ্যাঁ আছে, কিন্তু আমাদের জেনারেল যে ডিজিজ প্যাটার্ন দেখার মতো আসলে আমাদের বাজেটটা সেভাবে আমরা তৈরি করি না। অনেক অনেক ধন্যবাদ ডক্টর রুমানা হক, আপনি খুব ভালোভাবে আমাদেরকে এটা বুঝিয়েছেন। আমি এখন যেতে চাচ্ছি একটু ডক্টর মোহাম্মদ তারেকের কাছে। ডক্টর তারেক, খুব প্রসঙ্গতই আপনার কাছে মনে হয় অনেকগুলো প্রশ্ন গিয়েছে, আপনি শুনেছেন ডক্টর রহমান কয়েকটা প্রশ্ন রেখেছেন। আমি একটা প্রশ্ন অ্যাড করতে চাই সেখানে। আপনি জানেন যে স্বাস্থ্য খাতে বাংলাদেশের বাজেট বরাদ্দ অত্যন্ত অপ্রতুল। আমাদের প্রথমেই ডক্টর জাহাঙ্গীর খান এটা খুব পরিষ্কারভাবে আমাদেরকে বললেন, এবং সেটা আমাদের বাংলাদেশ যে আমরা মধ্যম আয়ের দিকে আমরা এগিয়ে যাচ্ছি এ ব্যাপারে আমাদের কাছে মনে হয় খুবই সাংঘর্ষিক একটা জায়গা। আসলে মূল সমস্যাটা কোথায়? কেউ কেউ বলেন যে দুর্নীতি না কমিয়ে যদি আমরা শুধু স্বাস্থ্য খাতে বাজেট বাড়াই, তাতে আসলে তেমন কোনো সুফল পাওয়া যাবে না। আপনি যদি এ ব্যাপারে আপনার মতামত একটু আমাদের সাথে শেয়ার করতেন, এবং অন্যান্য কিছু প্রশ্ন আপনার কাছে অলরেডি গিয়েছে সেগুলোর উপরে আলোকপাত করতেন, আমরা খুব আমরা জানতে পারতাম। ধন্যবাদ ডক্টর জিয়া। প্রথমে আমি বলি যে আমি একসময় অর্থ বিভাগে কাজ করেছি, তার মানে এই না যে আমি এই বাজেটকে ডিফেন্ড করার জন্য এইখানে এই আলোচনায় যোগ দিচ্ছি। আমি এইখানে যারা আলোচনা করেছে সবার মতন আমি এটা মনে করি যে করোনা আর কিছু না শেখাক, অন্তত একটা জিনিস শিখিয়েছে যে স্বাস্থ্য বিষয়টাকে একটু বৃহত্তর প্রেক্ষাপটে দেখা, এবং সেই প্রেক্ষাপটে আমাদের সরকারের যে রিসোর্স অ্যালোকেশন সেটারও পরিবর্তন প্রয়োজন। আপনার এখানে যে প্রশ্ন যে আপনি হেলথের বাজেট বরাদ্দ, এই হেলথটা কি আপনি শুধু ফিজিক্যাল ওয়েলবিং এর কথা বলছেন, কিউরেটিভ কেয়ারের কথা বলছেন? এইখানে আমি ডক্টর জিলুর রহমানকে ধন্যবাদ দিব যে উনি অনেকগুলো জিনিস নিয়ে আসছেন। উনি পাবলিক হেলথ নিয়ে আসছেন, উনি হাইজিন নিয়ে আসছেন, উনি হয়তো নিউট্রিশনের কথা ওনার মনে ছিল, উনি আরবান হেলথের কথা নিয়ে আসছেন। এবং এইগুলো কিন্তু এই প্রশ্নগুলো যে ডক্টর জিয়া এবং আমরা যে আলোচনা করছি, আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিকে তাকিয়ে করছি, কিন্তু এইগুলো কিন্তু সব স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাইরে, ইখতিয়ারের বাইরের ইস্যু। এগুলো কিন্তু অন্যান্য মন্ত্রণালয়ের ইস্যু, লোকাল গভর্নমেন্ট, ওমেন এন্ড চিলড্রেন অ্যাফেয়ার্স, ফুড। কাজী স্বাস্থ্যটাকে যদি আপনি সামগ্রিকভাবে আমরা দেখতে না চাই, তাহলে শুধু একটা মন্ত্রণালয়ের দিকে তাকায় আমরা আসলে জিনিসটা সলভ করতে পারবো। হেলথ ইজ এ ইকোনমিক হেলথ, ইজ এ সোশ্যাল হেলথ, এবং এটা আমার মনে হয় যে একটা বৃহত্তর জিনিস, যেটাকে
উপেক্ষা করা বা করার কোনো সুযোগ নেই। কিন্তু আমাদের ইভিন আমরা যারা আলোচনা করছি এবং আমি বিভিন্ন টক শোতে শুনি যে আমরা হেলথটাকে খুব খণ্ডিত, আমরা মনে করি যে হেলথ মিনিস্ট্রির যেটা অ্যালোকেশন সেটাই হেলথের অ্যালোকেশন, বাট বেসিক্যালি বাংলাদেশে অনেক বড় বড় কাজ হয়েছে হেলথেরই, যেরকম ধরেন স্যানিটেশন, ড্রিঙ্কিং ওয়াটার, ইভিন এখন কাজ হচ্ছে অ্যাডাল্টস হেলথ, এগুলো কোনোটা হেলথ মিনিস্ট্রির বাইরে কাজ হচ্ছে। কাজেই আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা হেলথ উন্নয়নের নিয়ে চিন্তা করছেন, হেলথটাকে এর যেটা সংজ্ঞা আছে, এটা বিশ্বজনীন স্বীকৃত সংজ্ঞা, সেই সংজ্ঞায় ডক্টর জিল্লু যেরাম বলেছেন প্রিভেন্টিভ প্রোমেটিভ কেয়ারের কথা বলেছেন, আমরা যেন শুধু কিউরেটিভে আটকে না থাকি। এটা হলো আমার প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার বাজেট হবে, টোটাল ইনভেলপ হবে 16% অফ জিডিপি, রেভিনিউ হবে হচ্ছে 10% or 12% অফ জিডিপি। আপনি রিসোর্স বাড়াবেন কোথায়, কিভাবে বাড়াবেন? আমি জাহাঙ্গীর খান যে প্রথম যে করেছে সেখানে যদি খেয়াল করেন দেখবেন শ্রীলঙ্কার সম্ভবত ওরা বাজেটের 9% হেলথে দিচ্ছে। আমি ভিয়েতনামের কথা জানি, ভিয়েতনাম বাজেটের 25% তারা শিক্ষা এবং হেলথে দিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনার রেভিনিউ কম এনে আপনি শুধু বাজেট ডেফিসিট, ডক্টর জিল্লুর এবং এখানে সবাই ইকোনমিস্ট, শুধু বাজেট ডেফিসিট বাড়ায় তো আপনি রিসোর্স দিতে পারবেন না, এক। দুই হচ্ছে যে এখন বাজেটের বেসিক যে রিসোর্স রিকোয়ারমেন্ট, এটা তো একদম হেলথ মিনিস্ট্রি, আপনারা যারা কাজ করেন জানেন যে হেলথ মিনিস্ট্রি নিজে তৈরি করে, একদম উপজেলা থেকে বাজেট এস্টিমেট আসে। কাজেই আমার মনে হয় যে যারা হেলথ বাজেট তৈরি করছেন, হেলথ মিনিস্ট্রি, তারা যদি সত্যিকার অর্থে কমিটেড হন এবং ইনশিওর করতে পারেন, আমি দেখি না যে উইদিন এই ছোট রিসোর্সের বাইরেও তাদের অ্যালোকেশন কেন রিলেটিভলি বাড়বে না। এবার সামান্য বেড়েছে, আগের বার 0.9 ছিল বাজেটে, এবার 5.1 হয়েছে, 0.3% অফ টোটাল বাজেট। বাট আমরা যদি স্বাস্থ্যটাকে, এবং স্বাস্থ্যের সবচেয়ে বড় হচ্ছে যে আপনাদের সবার কাছে একটা প্রশ্ন, যে আপনারা জানেন যে সবচেয়ে স্বাস্থ্য খাতে বেশি খরচ হয় ইউএসএ, অ্যাবাউট 18% অফ জিডিপি। সেখানে সরকার কত পার্সেন্ট দেয়? 100 ভাগের 3 ভাগ নেই। কারণ হচ্ছে ইট ইজ দি সিস্টেম। এবং ডক্টর খান আপনি যে দেশগুলোর উদাহরণ দিয়েছেন, তাদের দে অল হ্যাভ ইউনিভার্সাল হেলথ কেয়ার। এখন আমরা তো আমাদের হেলথ নীতিতে এটা ইনশিওর করতে পারিনি যে আমরা কি ধরনের হেলথ কেয়ার চাই, আমাদের সিস্টেমটা কি হবে। এবং এই জিনিসটা যদি আপনি ঠিক না করতে পারেন, এটা কে ঠিক করবে? এটা তো অর্থ বিভাগ যে ঠিক করবে না, এটা আপনারা যারা সামনে বসে আছেন, এই হেলথ মিনিস্ট্রি যারা দেখভাল করে, তারা ঠিক করবে যে আপনি কি ইউনিভার্সাল হেলথ কেয়ারে যাবেন, ইউনিভার্সাল ইন্স্যুরেন্স হেলথ কেয়ারে যাবেন, আপনি কি, অথবা প্রাইভেট হেলথ কেয়ারে যাবেন, আপনি প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, কোনটায় সরকার বেশি রিসোর্স দিবে। আমরা আমরা যারা বসে আছি, আমরা সুবিধা ভুগেছি, আমরা ঢাকায় আছি, চিটাগাঙে আছি, আমরা রিসোর্স পাচ্ছি না, কিন্তু গ্রামগঞ্জে রিলেটিভলি এত হাহাকার নেই। সেখানে কিন্তু একটা ডিস্ট্রিক্টে কিন্তু সে ডাক্তার দেখাতে পারছে। আপনি ঢাকা শহরে এত ফেসিলিটিস, স্পেশালাইজড টার্সিয়ারি সেক্টর, আমরা ইভিন আপনার চেনা ডাক্তারের কাছে আপনি ফোন করলে সে ফোনও ধরছে। কাজেই ইট ইজ এ ডিফারেন্ট ইস্যু, ইট ইজ এ সিস্টেম ইস্যু। আপনি প্রাইভেট সেক্টরের কাছে ছেড়ে দিয়েছেন, ছেড়ে দিয়ে এখন লাগাম টেনে ধরতে পারছেন না।
এবং আপনি ঠিক করেন নাই, স্বাস্থ্যনীতিতে ঠিক করেন নাই যে আপনি কতটা সরকারের হাতে রাখবেন, কতটা বেসরকারি খাতে দিবেন। আপনার 2011 সালে স্বাস্থ্যনীতি হয়েছে, আমি আশা করি যে আপনারা সবাই এটা পড়েছেন। এই স্বাস্থ্যনীতি কোনো নীতি নয়, কারণ হচ্ছে এর মধ্যে মেন্টাল হেলথ নেই, এর মধ্যে সোশ্যাল ওয়েলবিং নেই, এর মধ্যে প্রোমোটিভ হেলথ কেয়ার নেই, এর মধ্যে প্রিমিটিভ হেলথ কেয়ার নেই। এর মধ্যে আছে কি? স্বাস্থ্য মন্ত্রণালয়, আপনারা যেটা আলোচনা হচ্ছে, অর্থাৎ ফিজিক্যাল ওয়েলবিং, কিউরেটিভ হেলথ এন্ড মেডিকেল এডুকেশন। এবং আমার মূল এখানে কথা হচ্ছে দুটা। একটা হচ্ছে যে আপনার কি স্বাস্থ্য ব্যবস্থা আপনি চান, তার উপরে নির্ভর করবে যে সরকার থেকে কত টাকা যাবে কি যাবে না। আর সেকেন্ড হচ্ছে যে আপনি প্রাইভেট, ইভিন উপজেলায়ও আপনি প্রাইভেট ক্লিনিক চালু করে দিবেন, আর ওভার এক্সপানশন অফ physical facilities, not creating enough manpower in the system. বলো পলিসিতে, বলো পলিসি ইমপ্লিমেন্ট, there is no implementation of policy. Health ministry is a ministry of posting and promotion of doctors and sharing the booties of the projects. আপনারা তো অনেকদিন ডক্টর জিল্লুর এখানে আপনারা আছেন, অনেকদিন ধরে এই হেলথে বাংলাদেশের উন্নয়ন নিয়ে চিন্তা ভাবনা করছেন। আপনারা কোন সময় হেলথ মিনিস্ট্রিতে দেখেছেন যে দে আর টকিং অ্যাবাউট পলিসিস? যতদিন এটা না হবে ততদিন এই আলোচনা, এই ধরনের আলোচনা এবং ডক্টর জিয়া যে উন্নয়ন ফোরাম করেছেন, নাথিং উইল বি অ্যাচিভড। ফার্স্ট প্লিজ কাম এন্ড এগ্রি। এবং এখানে শুধু এটা সবার, ইট ইজ এ টোটাল গেম হতে হবে, যেখানে প্রফেশনালরা থাকবে, ইকোনমিস্টরা থাকবে, সমাজবিজ্ঞানী থাকবে, সাইকোলজিস্ট থাকবে, ইভেন নীতি বিজ্ঞানে যারা। কারণ হচ্ছে যে বর্তমান স্বাস্থ্যনীতিটা দেখবেন যে সেখানে কোনো অ্যাকশন প্ল্যান নেই। 2011 সালে হয়েছে, অনেক ভালো ভালো কথা আছে, এখনো কিছু হয় নাই এবং হবেও না। কোন নীতি উইদাউট অ্যাকশন প্ল্যান, ইট ইজ নট এ পলিসি ডকুমেন্ট। কাজী এই জিনিসগুলো মোর কোর জিনিস, এই জিনিসগুলো দেখা শুরু হোক। এবং আমি বেসিক্যালি আমি এন্ডে সুযোগ পেলে আমার যেটা গোয়িং ফরওয়ার্ড কি করা দরকার আমি সেটা বলবো। বাট আপনার আপাতত আমার উত্তর এইটুকুই যে আমাদের রেভিনিউ বাড়লেই মূল জিনিসটা হচ্ছে গত 20 বছর আমাদের 10% রেভিনিউ অফ জিডিপি, কোনো গ্রোথ নেই। শুধু অ্যাবসলিউট টার্মে ডক্টর জি, আপনারা অনেকে ইকোনমিক্স সবাই, অর্থনীতিতে অ্যাবসলিউট টার্মে কোনো গ্রোথ দেখলে কিছু হবে, রিলেটিভ টার্মে দেখতে হবে, আইদার উইথ জিডিপি অর টোটাল বাজেট অ্যালোকেশন। আপনার টোটাল রেভিনিউ 10%, আপনি এবং আপনি গত 12 বছরের বাজেট যদি দেখেন, দেখবেন 16 থেকে 18% অফ জিডিপির মধ্যে ঘোরাফেরা করছে। তাহলে রিসোর্স কোথা থেকে আসবে? তো আমি এইখানেই শেষ করছি, পরে সুযোগ হলে আরো বলবো। ধন্যবাদ ডক্টর তারেক। আমি এখন একটু যেতে যাচ্ছি আবার ডক্টর জাহাঙ্গীরের কাছে। ডক্টর জাহাঙ্গীর, আপনারা জানেন এবং আলোচনা ইতিমধ্যে উঠে আসছে যে স্বাস্থ্য খাতে বাজেট, বরাদ্দ এবং খরচ, এই দুই জায়গাতেই আসলে অনেক কাজ করতেছে। এবং আপনি যদি একটু মোটা দাগে আমাদেরকে বলেন এই অদক্ষতাগুলোর বিশ্লেষণ করবেন, এই অদক্ষতাগুলো কোত্থেকে আসে, যদি আপনি একটু এই বরাদ্দ এবং খরচ এই দুইটা দিক নিয়ে কথা বলেন, আমাদের একটু বুঝতে সুবিধা হবে। অনেক ধন্যবাদ। আমি এই কথাটার উত্তরের আগে জাস্ট একটা কথা বলে রাখি ডক্টর মোহাম্মদ তারেক ওনার কথার প্রেক্ষাপটে। সেটা হলো যে 2012 সালে আমরা বাংলাদেশে প্রথম হেলথ কেয়ার ফাইন্যান্সিং স্ট্র্যাটেজি তৈরি করি হেলথ ইকোনমিক্স ইউনিট থেকে, মিনিস্ট্রি অফ হেলথের আন্ডারে। এবং সেখানে ইউনিভার্সাল হেলথ কাভারেজ ছিল এটা টার্গেট। এবং 20 বছরের একটা প্ল্যান আমরা করি 2012 থেকে 2032 সাল পর্যন্ত। এবং ওখানে একটা টার্গেট ছিল, ফর ইনস্টেন্স আউট অফ পকেট পেমেন্টস আমরা অর্ধেক করে ফেলবো, যেটা
তখন ছিল 67%, দেন ইট শুড বি 32% বাই 20 ইয়ার্স। কিন্তু আমরা পুরো উল্টোটাই দেখতে পাচ্ছি এখানে। তো আপনি যে কনসার্ন গুলো তুলেছেন, এই কনসার্ন গুলো আমাদেরও আছে। আমরা অনেক জায়গায় স্ট্র্যাটেজি দেখি, কিছু পলিসি পেপারস দেখি, বাট এগুলো রিফ্লেকশন প্র্যাকটিক্যালি বা অ্যাকশন প্ল্যান গুলো আমরা ঠিক ওই একই ধারায় দেখি না। তো কাজে এই দুর্বলতাটা আমাদের রয়ে গেছে। আমাদের যদি বলেন যে আমাদের হেলথ সিস্টেম ইমপ্রুভমেন্ট ফোরামের এটা একটা বিষয়, যে বিষয়গুলো আমরা সরকারের নজরে আনতে চাই এবং এগুলো যেন ওনারা আরো বেশি কাছের থেকে দেখেন, এই ভয়েসটা আমরা রেজ করতে চাই। এটা আমি একটু আপনার কথা রিফ্লেকশনে বললাম। আর দ্বিতীয় যে বিষয়টা ডক্টর জিয়া হায়দার বললেন, তো আসলে অদক্ষতার ব্যাপারটা এখানে কতগুলো জিনিস আমাদের খুব চোখে পড়ে। সেটা হলো যে আমরা যখন একটা জিনিস হলো যে বাজেট যখন অ্যালোকেট করা হয় সেটাতে নিড বেসড বাজেট অ্যালোকেশন হয় না। আমরা যদি একটা হসপিটালের কথাই ধরি, ধরেন কুমিল্লা একটি হসপিটাল, আবার নড়াইলের একটি হসপিটাল, যদি দুইটা হসপিটালের একই সমান বেড সংখ্যা হয়, রুগীদের প্যাটার্ন গুলো একদম ভিন্ন ধরনের। কিন্তু আমরা বাজেট অ্যালোকেশন করলাম, দুইটা হাসপাতালে বাজেট চলে গেল, এবং আমরা যেটা দেখলাম সেটা হলো যে এগুলো লাইন আইটেম বেসড। হয়তো একটা স্পেসিফিক এরিয়াতে আপনি টাকা খরচ করতে পারলেন না, কথার কথা আপনি হাসপাতাল পরিষ্কার রাখার ক্ষেত্রে যে পরিমাণ টাকার দরকার তার চেয়ে বেশি বরাদ্দ আছে একটি হসপিটালে, কিন্তু দেখা যাচ্ছে যে অ্যাম্বুলেন্সটা তেলের খরচটা হয়তো সেখানে নেয়ার জন্য টাকাটা ওইভাবে বরাদ্দ নাই, কথার কথা মানে এনাফ বরাদ্দ নাই। যদি ব্যাপারগুলো এরকম হয় তাহলে দেখা যায় কোনো কোনো লাইন আইটেমে টাকা থাকছে, আবার আরেকটা লাইন আইটেমে হয়তো টাকা শেষ হয়ে গেল, কিন্তু এর মধ্যে কোনো ফ্লেক্সিবিলিটি হয়তো পাওয়া ডিফিকাল্ট, যে আমি লোকালি ডিসিশন নিতে পারবো কিনা যে আমি লাইন আইটেম চেঞ্জ করে অন্য খাতে এটা খরচ করব। এটা প্রিন্সিপাল কিছু ইস্যুজ আছে। কাজেই অনেক সময় আমার কাছে এই যে আনস্পেন্ড রয়ে যায় অদক্ষতার কারণে, একটা অদক্ষতার ব্যাপার তো আছেই, কারণ আমার কাছে মনে হয় যে হেলথ সিস্টেম ম্যানেজমেন্টের জন্য বা হসপিটাল ম্যানেজমেন্টের জন্য যথেষ্ট পরিমাণ আমাদের ট্রেনিং, যারা হসপিটাল পরিচালনা করেন তাদের আমরা খুব একটা দেখি না যে খুব ভালো ট্রেনিং আছে। এটা একটা সমস্যা। এই ট্রেনিং না থাকার কারণে এই অদক্ষতার রিফ্লেকশন থাকতে পারে, যে রিসোর্স ম্যানেজমেন্টটা কিভাবে হবে, রিসোর্সের কম্বিনেশনটা, ইনপুটস কম্বিনেশন গুলো কেমন হবে, এই জিনিসগুলো ঠিকভাবে হয়ে ওঠে না। এটা একটা ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে দেখা হয় যে এই কাজটা এভাবে করা হোক, কিন্তু এটার কোনো মানে সিস্টেমেটিক কোনো অ্যাপ্রোচ থাকে না। তো যেটা বললাম যে আমরা এক খাতের টাকা আরেক খাতে হয়তো খরচ করতে পারছি না, তার জন্য অনেক জায়গায় আনস্পেন্টও থেকে যায়। এটা শুধু যে গভর্নমেন্ট বাজেটের ক্ষেত্রে তা না, আমরা বিভিন্ন প্রজেক্টও দেখতে পাই যে আনস্পেন্ট থাকে টাকা পয়সা। এটার অনেক সময় বাজেট রিভাইজ করা সম্ভব হয় না, বা রিভাইজ করাটা অনেক বেশি ডিফিকাল্ট হয়। তো এইসব কারণে এই জিনিসগুলো ঘটে। আমার কাছে মনে হয় যে এই জায়গাটা একটা বড় কোঅর্ডিনেশনের সুযোগ রয়ে গেছে, যে একটু ইনভেস্টিগেট করা যে আসলে সমস্যাগুলো কোথায় হচ্ছে, এবং খুব রিয়েল লাইফ, মানে এটা খুব ডিফিকাল্ট কাজ না যে ইনফরমেশন গুলো আমরা এক্সট্রাক্ট করে নিয়ে আমরা এই নলেজটা বাড়ানো যে এই অদক্ষতার উৎসগুলো কি এবং কিভাবে আমরা ট্রেন আপ করে এগুলো সমস্যাগুলো সমাধান করতে পারি। আর বাজেটের মধ্যেও আমরা কোনো জায়গায় কোনো ফ্লেক্সিবিলিটি আনতে পারি কিনা, সেটাও একটা বিষয় আমাদের দেখা জরুরি। আরেকটা বিষয় আমি একটা উদাহরণ দিয়ে বলতে চাই, সেটা হলো যেমন ধরেন যে হসপিটালে ইউজার চার্জ, অর্থাৎ পেশেন্ট কিছু টাকা পে করে সরকারি হাসপাতালে, এবং এই টাকাগুলো কালেকশন হচ্ছে হসপিটাল লেভেলে, কিন্তু হসপিটাল এগুলো খরচ করার এখতিয়ার তাদের নাই। এই টাকাগুলো সেন্ট্রালি চলে আসে, সেন্ট্রাল গভর্নমেন্টের এখতিয়ারভুক্ত, এবং পরবর্তীতে এটা আবার রিঅ্যালোকেশন হয় কোনোভাবে। কিন্তু এই টাকাটা যদি আমরা কিছু সফট মানি ওখানে রাখতে পারি, ইউজার ফি গুলো, এবং ওইখানে লোকালি যেমন আপনার এক্সরে মেশিনের এক্সরে প্লেট কিনা বা ছোট ছোট খরচগুলো করার জন্য এই সুযোগটা যদি আমরা রাখতে পারি, অর্থাৎ ফাইন্যান্সিয়াল অটোনমিটা যদি আমরা ইনক্রিজ করতে পারি, প্রবাবলি কিছু কিছু জিনিসের আমরা সমাধান খুঁজে পাবো এখানে। তো আমার কাছে মনে হয় যে এটা শুধু আমরা এই রিজিডিটিটা ফর মেনি ইয়ার্স আমরা বাংলাদেশের হেলথ সিস্টেমের মধ্যে দেখতে পাই, কিন্তু এর রিফর্মের জায়গাটা আমরা খুব একটা দেখতে পাই না। ধন্যবাদ। মোহাম্মদ তারেক যেটা বললেন এই জিনিসগুলো একেবারেই খাঁটি সত্যি কথা, যে জিনিসগুলো ঘটছে। অন দা আদার হ্যান্ড এটার একটা রিফর্মের জায়গাগুলো আমার মনে হয় যে আমাদের ইনভেস্টিগেট করে বের করা দরকার, এবং আমাদের ওই জায়গায় কাজ করা দরকার। তাহলে আমরা দক্ষতার সাথে ওই আমাদের যে বরাদ্দটুকু আছে ওইটাকে খরচ করতে পারি, বাট তারপরেও আমি বলবো এটা অত্যন্ত অপ্রতুল।
এই জায়গাটা তো আমাদের নজরে রাখতে হবে এবং এই জন্য আমাদের নিড বেসড রিসোর্স অ্যালোকেশনের সুযোগটা তৈরি করতে হবে। ধন্যবাদ ডক্টর জাহাঙ্গীর খান। আমি আপনাদের সবার কাছেই ফেরত আসবো একটু এই সুপারিশমালা নিয়ে একটু কথা বলার জন্য। আপনাদের সবার কাছ থেকে আমি একটু আপনাদের মতামত জানতে চাবো, কিন্তু তার আগে আমি একটু ডক্টর জিল্লুর রহমানের কাছে আবার একটু যেতে চাচ্ছি। যেহেতু ডক্টর রহমান আপনি এনজিও সেক্টরের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং আপনি জানেন যে বাংলাদেশে বিশেষ করে স্বাস্থ্য খাতে জিও এনজিও পার্টনারশিপ কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আপনি বলেছিলেন যে এমডিজি যে গোলগুলো অ্যাচিভমেন্টের ব্যাপারে, বা তার আগেও অনেক ভালো ভালো কাজ জিও এনজিও পার্টনারশিপের মাধ্যমে হয়েছে। কিন্তু এই বাজেট প্রণয়নে এনজিওদের ভূমিকা সম্পর্কে আপনি কি বলবেন সরকারের সাথে? সেখানে এনজিওদের কতটুকু ভূমিকা পালনের সুযোগ আছে, যদি একটু বলতেন। আমার মনে হচ্ছে আপনার যে এই উদ্দেশ্যে ফোরামটা করেছেন, এই যে হেলথ সেক্টর রিফর্ম প্রোগ্রাম, এইটাতে আই উড সে যে বাজেট প্রণয়ন, বাজেট এই ইস্যুসগুলো রিলেটিভলি সেকেন্ডারি অ্যাকচুয়ালি। আপনার এনজিওদের ভূমিকা রাখার বাজেট প্রণয়নে আমাদের এই ধরনের আমরা ভূমিকা রাখতে চাই, এইটাকে মাথায় রেখে ইনফ্যাক্ট ডক্টর তারেকও তখন হয়তো ছিলেন, যে একটা ট্রেন্ড শুরু হলো প্রি বাজেট কনসালটেশন, এবং কনসালটেশন একটা প্রসেস কিন্তু হলো বিভিন্ন ধরনের লোকের সাথে। স্বাস্থ্য নিয়ে ওইভাবে স্বাস্থ্য নিয়ে হয়তো হয়নি, ইকোনমিক সেক্টরসদের নিয়ে অথবা ইকোনমিস্টদের নিয়ে ইত্যাদি ইত্যাদি হলো। কিন্তু ওই আলোচনাগুলো অ্যাকচুয়াল বাজেট প্রণয়নের ডকুমেন্টে রিফ্লেক্টেড হওয়ার বিষয়টা খুবই অনুপস্থিত মূলত ছিল অ্যাকচুয়ালি। তো আপনার যে প্রশ্ন যে এনজিওদের বাজেট প্রণয়নে আছে কিনা, আপনার কোনো সুযোগ আছে কিনা, মতামত দেওয়ার সুযোগ আছে কিনা, এইটা আপনার সেই অর্থে ওই যে বললাম প্রি বাজেট কনসালটেশনের একটা ফেজ আছে। আমি এগুলোকে খুব বেশি গুরুত্ব দিই না অ্যাকচুয়ালি। এইসব দিজ আর এক ধরনের বলা যায় যে একটা হালকা একটা রেসপন্স which has no particularly significant meaning actually. আপনি যদি জোরালোভাবে কোনো একটা এজেন্ডা তৈরি করতে পারেন যেটার অ্যারাউন্ডে জনমত তৈরি হয়েছে, সেটা হয়তো সরকার নিতে পারে, ওই ধরনের একটা পাওয়ার নিয়ে যদি আসেন আর কি। সো বাজেট প্রণয়নে এনজিওদের ভূমিকা ইজ নট এ পার্টিকুলারলি ভেরি ইম্পর্টেন্ট এরিয়া আমি দেখতে পাচ্ছি। কারণ মূলত আপনি তো ডক্টর তারিক তো বলেই দিলেন যে ইভেন হেলথ মিনিস্ট্রি অ্যাকচুয়ালি বাজেট প্রণয়নে কি ভূমিকা রাখছে। আমি এনজিওদের কথা পরে আসলাম অ্যাকচুয়ালি। আপনার হেলথ বাজেট প্রণয়নে কতটুকু ভূমিকা রাখছে দি বিউরোক্রেটস অফ দি হেলথ মিনিস্ট্রি, সেই প্রশ্ন তো যদি করি তাহলে কিন্তু বিষয়টা এটা অত বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি দেখছি না। তো এখানে আই থিঙ্ক উই নিড টু রিয়েলি ফোকাস অন দি লার্জার ইস্যুস অফ এই যে where do you want to go? ডক্টর তারেক যেটা বললেন, আমাদের what is our goal about health in our society, সেই ডিসকোর্সটা ডেভেলপ করা দরকার। আমাদের সার্টেনলি ইনস্টিটিউশনাল রিফর্মস এর আইডিয়াগুলো সুনির্দিষ্টভাবে করা দরকার। যেটা বলছেন যে 2012-তে হেলথ ফাইন্যান্সিং স্ট্র্যাটেজি হলো, কিন্তু ও আউট অফ পকেট এক্সপেন্সের ট্রেন্ডের গ্রাফটা তো আমরা দেখলামই। ইট ইজ দি পোলার অপোজিট অফ হোয়াট ওয়াজ এক্সপেক্টেড ইন দ্যাট ইয়েতে। আমাদের আরেকটা প্রবণতা, যার জন্য এইসব বাজেট প্রণয়ন বলেন বা ইভেন এই পলিসি ডকুমেন্টের কাজগুলোতে আমি একটু সন্দিহান থাকি, বিকজ আমাদের এই রিফর্মের আরেকটা প্রবলেম হয়ে গেছে যে propensity towards paper plans, a surfeit of paper documents. এই রুমানা হক বললেন না যে পিআইপি, মিড টার্ম রিভিউ, সেক্টর প্ল্যান, ডকুমেন্টস এর কিন্তু শেষ নাই। এন্ড আপনি যাই বলেন বলবে যে ওটা নিয়ে একটা আছে, কিন্তু আপনার একটা ডকুমেন্ট কোথাও আছে, খুঁজলে ওটা বের করা যাবে। সো আই উড সে দ্যাট আপনাদের এই ফোরামটা it is an important issue, but it is not just about either the budget sector as such or about the health ministry as such.
এটাকে একটা মাচ লার্জার কনটেক্সট থেকে জিনিসটাকে আলোচনা নিয়ে আসা দরকার। আর এখানে আমি এটাও মনে করি যে এই আলোচনাগুলো এটল মানে আলোচনা ফেটিক খুব দ্রুত চলে আসতে পারে এইসব জায়গায়। আমাদের সেজন্য আবার কিছু কনফিডেন্স বিল্ডিং কিছু এরিয়া আইডেন্টিফাই করা দরকার, যেখানে একটা সুস্পষ্ট পদক্ষেপ দেখতে চাই। সেটা হয়তো সার্বিক সিস্টেমের জন্য বড় না, যেমন আমি যেটা বলছি নগর প্রাথমিক স্বাস্থ্য, এটা নিয়ে একটা হালকাভাবে 90 দশকের শেষে এডিবির অর্থায়নে একটা চালু হলো যে নগর আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রজেক্ট বলে। সেটা এখন কত আই থিঙ্ক 4th ইটারেশন চলছে, এবং এক ধরনের ধারণা যে এটা এবারে বন্ধ করে দিতে, পরে এটা শেষ হলে আর এটা নিয়ে চলার মানে হয় না। এবং এটা থেকে অ্যাকচুয়ালি সেই অর্থে নগর প্রাথমিক স্বাস্থ্য এখন রয়ে গেছে অন্যতম আমাদের দুর্বল একটা এরিয়া। সো আই উড সে দ্যাট আমাদের এনজিওদের কথা যদি আপনি বলেন, I'm not really bracker, I'm not looking for BRAC to look into বাজেট প্রণয়নে একটা আলোচনা মতামত দেওয়ার সুযোগ আছে কিনা। ইট ইজ অফ দি লিস্ট ইম্পর্টেন্স ইন মাই ভিউ। এখানে যেটা আমি করতে চাই যে এখানে ইনোভেশনের সুযোগ আছে। Where are the scope for innovation within all this limitation? Resource limitation বলি, structural limitation আছে, reform limitation আছে, এখানে ইনোভেশন যে কোথায় সুযোগ আছে। কমিউনিটি হেলথ ওয়ার্কার্স, এটাকে একটা প্ল্যাটফর্ম হিসেবে এটাকে আরো মাল্টিপল জায়গায় নিয়ে যাওয়া উচিত কিনা। যেমন আপনি দেখেছেন কেরালায় তারা ওই যে বুথ, যে একটা মানে স্যাম্পল কালেকশনের জন্য সিস্টেমের দুর্বলতা আছে, সো এই যে একটা রিটেল পর্যায়ে বুথ তৈরি করে স্যাম্পল কালেকশন, সেটা ব্র্যাক কিন্তু এখন বাস্তবায়ন করছে at the request of the government. আমার মনে হচ্ছে ইনোভেশনসের জায়গায় দি এনজিওসরাও যদি জাস্ট ওই যে প্রজেক্ট রিসিভিং আরেকটা মাইন্ডসেটের মধ্যে ঢুকে বসে থাকে, দে আর নট রিয়েলি প্লেইং দেয়ার পার্ট ভেরি ইফেক্টিভলি। এখানে অ্যাওয়ারনেস বিল্ডিং, হাইজিন এজেন্ডা, আই ফিল এটা একটা বড় ধরনের ইনোভেশন এজেন্ডা, এখানে আমাদের সবারই নামা উচিত। স্কুল হেলথ ইজ এ বিগ ইনোভেশন এজেন্ডা, এখানে আসলে নামা উচিত। এখানে ইট ডাজন্ট ম্যাটার হেলথ মিনিস্ট্রি বা বাজেট আছে কি নাই, এখানে কিন্তু বহু কিছু করার সুযোগ রয়ে গেছে কমিউনিটি। এবং এক ধরনের ঢেউ যদি তোলা যায়, at one point গভর্নমেন্ট বলেন, বাজেট বলেন, মিনিস্ট্রি বলেন, উইল হ্যাভ টু টেক নোটিস অফ দিস ইনিশিয়েটিভ। আমি মনে করি যে অন্যতম বিষয় আপনি রিফর্মের যে পুরো বিষয়টা, এটাকে যদি কোনো এক ধরনের ইম্পেটাস তৈরি করতে হয়, একটা মোমেন্টাম তৈরি করতে হয়, আই মিন দ্য হোল ফোকাস শুড বি, আমি দুইটা ওয়ার্ড এখানে মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের এই আলোচনার জন্য, আমাদের সবার আলোচনার জন্য। একটা হচ্ছে যে আর্জেন্সি, এটা ক্যানট বি লেফট টু 10 বছর পরে কি হবে। আর্জেন্সি ইজ ওয়ান ওয়ার্ড, যেটা আমাদের মাথায় খুব জোরালোভাবে ঢুকানো দরকার। আর আরেকটা হচ্ছে মোমেন্টাম, আমাদের একটা মোমেন্টাম তৈরি করতে হবে। ইট ক্যানট বি যে একটা উদ্যোগ নেওয়া হলো, তারপর এটা মিলিয়ে গেল, আরেকটা আসলো। ওই যে রোমানা হক বললেন, প্রথম দিকে একটা ইনোভেটিভ স্পিরিট নিয়ে নামলো, তারপরে ওই যে গদ বাঁধা ইয়েতে করলো। মোমেন্টাম তৈরি হচ্ছে কিনা, উই হ্যাভ টু look into it. Otherwise, a discussion itself can become a trap. It can become a self-serving perpetual activity. We have to break out of it. We have to create new ways of discussing, যেখানে আর্জেন্সিটা তৈরি হবে এবং মোমেন্টাম তৈরির জায়গাগুলোকে ক্লিয়ার করতে পারবো। আপাতত এতটুকুই বললাম। অনেক ধন্যবাদ ডক্টর রহমান। আমার মনে হয় যে কোভিড-19 আমাদের দিকে যে যতটুকু চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, তার চেয়েও বেশি হয়তো আর্জেন্সি এবং মোমেন্টাম এই দুটোই আমাদের দিকে ছুড়ে দিয়েছে। এবং এটা আমার মনে হয় যে সামনের দিকে আমাদের আলোচনা করার জন্য একটা অনেক বড় দিগন্ত ওপেন করে দিয়েছে। আমাদের আলোচনার প্রায় শেষ দিকে আমি চলে আসছি, কিন্তু তার আগে আমি আরেকটা ব্যাপার একটু আপনাদের কাছে আমি তুলে ধরতে চাই। সেটা হলো পাবলিক ফাইন্যান্সিং ম্যানেজমেন্ট, পিএফএম, এবং এটাকে কিভাবে আমরা আসলে একটু ইমপ্রুভ করতে পারি। কারণ আমরা বিভিন্ন দেশের বাজেট অ্যানালিসিস করে যেটা দেখেছি যে খুব হঠাৎ করেই যে হেলথ সেক্টরে বাজেট বেড়ে যাবে তা না, বাট হাউ ক্যান ইউ বাই মোর হেলথ উইথ লিমিটেড অ্যামাউন্ট অফ মানি। আমাদের হাতে এখন যে টাকা আছে
যদি আমরা বেশি স্বাস্থ্য কিভাবে কিনতে পারি। তার জন্য আমাদের দরকার হলো এফিসিয়েন্সি বাড়ানো, এবং এফিসিয়েন্সি বাড়ানোর একটা যে দিকটা আমরা দেখলাম যে বিশেষ করে টারশিয়ারি এবং সেকেন্ডারি লেভেলে যে স্বাস্থ্য আপনার হসপিটাল গুলো আছে, তাদেরকে যদি ফাইন্যান্সিয়াল অটোনমি দেওয়া হয় এবং তাদের যদি পাবলিক ফাইন্যান্সিং ম্যানেজমেন্ট ক্যাপাসিটি বাড়িয়ে দেওয়া হয়, তাহলে পরে অনেকাংশেই এফিসিয়েন্সি বাড়ে, দুর্নীতি কমে, দুর্নীতির যে একটা সেন্ট্রালাইজেশন, হ্যাঁ, সেটাও আপনার কমে। এই ব্যাপারে যদি আপনার একটা মতামত দেন। আমি প্রথমে যাব ডক্টর তারেকের কাছে, তারপরে আমি সবার কাছে, এবং এর সাথে সাথে যদি আপনার একটু আজকে আলোচনার পরিপ্রেক্ষিতে সুপারিশ মালাও যদি একটু দিতেন খুব বড় দাগে, তাহলে পরে খুব ভালো হয়। ডক্টর তারেক। আপনি মনে হয় মিউট হয়ে আছেন। আচ্ছা, আমি বেসিক্যালি আপনাকে ঠিক মানে মূল জিনিসটা কি বলতে যাচ্ছিলেন, মানে কি যদি একটু রিপিট করেন। মূল ব্যাপারটা হলো যে আমরা যদি চিন্তা করি যে আগামীকালকেই স্বাস্থ্য খাতে বাজেট বেড়ে যাবে, আসলে সেটা নাও হতে পারে। আমাদের দেখতে হবে যে আমাদের যে টাকাটা আছে এ দিয়ে আমরা কিভাবে এফিশিয়েন্টলি খরচ করতে পারি, এবং এইটার একটা ওয়ে আমরা বিভিন্ন দেশে আমরা অ্যানালাইসিস করে দেখেছি যে টারশিয়ারি এবং সেকেন্ডারি লেভেলে যে হাসপাতালগুলো আছে ওদের যদি একটু অটোনমি দেওয়া হয় এবং ওদের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ক্যাপাসিটি, পাবলিক পিএফএম ক্যাপাসিটি বাড়িয়ে দেওয়া হয়, তাহলে পরে অনেকাংশেই আমরা এফিসিয়েন্সি গেইন করতে পারি, তাতে করে আমরা কম টাকায় বেশি স্বাস্থ্য কিনতে পারি। তো এ সম্পর্কে আপনাদের কি মনে হয়, বাংলাদেশের প্রেক্ষাপটে এটা সম্ভাবনা কতটুকু? আর তার সাথে যদি আপনাদের কিছু সুপারিশ আজকের জন্য থাকে সেটাও যদি দেন খুব ভালো হয়। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আপনি মানে ডিসেন্ট্রালাইজেশন আপনি তখনই কাজ করবে যখন আপনার হু আর দি ডিসিশন মেকারস, এই জিনিসটা আপনি নিশ্চিত হতে পারেন। এখন আপনি একটা হসপিটাল ডিসেন্ট্রালাইজ করলেন, ডিস্ট্রিক্ট হসপিটাল, মেডিকেল কলেজ অথবা উপজেলা, ডিসিশনটা কে নিবে? ডক্টরস আর লোকাল গভর্নমেন্ট। বেসিক্যালি আমার জানা মতে বিভিন্ন জায়গায় যে কিছু ডিসেন্ট্রালাইজেশন যে খুব হয়েছে তা না, যেটুকু হয়েছে সেখানে দে হ্যাভ এ স্ট্রং লোকাল গভর্নমেন্ট। আমাদের বাংলাদেশে লোকাল গভর্নমেন্ট ওভার দি ইয়ার্স মানে উইক হতে হতে এখন এটা নেই। গিভেন দ্যাট আপনি কি করে ডিসেন্ট্রালাইজ করবেন, মানে ডিসেন্ট্রালাইজ করে আর মানে ডিসিশন মেকারস তো নেই। দ্বিতীয়ত হচ্ছে যে আমি ফেরত আসবো যে একটু আগে, যে প্রথমে হচ্ছে যে কোভিড এর কারণে অ্যাটলিস্ট আমার বিশ্বাস হয়েছে, এবং আমি মনে করি আমার মতন অনেকের বিশ্বাস হয়েছে, যে অর্থনৈতিক উন্নয়নের চেয়ে একজন মানুষের তার মানবিক, তার সামাজিক উন্নয়নটা মোর ইম্পর্টেন্ট। এবং আপনি যদি সেই এবং এই সামাজিক উন্নয়ন, মানবিক উন্নয়ন, এটাকে আমি স্বাস্থ্যের উন্নয়ন বলতে চাই, এবং সেই স্বাস্থ্যের উন্নয়ন যদি আপনি আগে করতে পারেন, এবং অর্থনৈতিক উন্নয়নটাকে আপনি 5 বছরের জন্য চিন্তা করেন না, যদিও আমাদের চিন্তার মধ্যে এখনো এটা রয়ে গেছে যে আমাদের গ্রোথ বেশি হতে হবে, গ্রোথ। আমি মনে করি গ্রোথ একটু 5 হোক 6 হোক অসুবিধা নেই, কিন্তু আপনি মানুষের খাওয়াটা দেন, তার স্বাস্থ্যটা দেন, তার লেখাপড়া দেন। Those 3 things are more important. Second, আমরা কেন ফেল করছি? স্বাস্থ্য খাত, সব খাত, অনেক খাতই ফেল করছে, কিন্তু আমরা আমাদের অনেক অ্যাচিভমেন্টও স্বাস্থ্য খাতে আছে। কোভিড মোকাবেলায় আমাদের ওই অ্যাচিভমেন্ট গুলো কি হয়েছিল, এবং এটা ডক্টর জি বেসিক্যালি কমিউনিটিকে আমরা ইনভলভ করেছিলাম। প্রাইমারি লেভেলের হেলথ কেয়ার প্রোভাইডাররা তাদের কাজে লাগাতে পেরেছিলাম,
এবং স্ট্রং কমিউনিটি, এনজিও, ডেভেলপমেন্ট পার্টনারশিপে এই কাজগুলো আমরা করতে পেরেছিলাম। আমরা কোভিড এর ক্ষেত্রেও সেটা যদি করতে পারতাম অনেক ভালো হতো। কিন্তু আরবান এলাকায় একটা অসুবিধা, যেটা ডক্টর জিলুর সাথে আমি পুরো একমত, যে আমাদের আরবান হেলথ স্ট্রাকচারে প্রাইমারি হেলথ কেয়ার নেই, কিন্তু অন্যটাই আছে, মানে রুরাল ইসে আছে। এখন আমার সেকেন্ড যেটা পয়েন্ট, সেটা হচ্ছে যে আপনাকে মূল ইস্যুটা দেখতে হবে। আপনি মেডিকেল কলেজ বলেন, আপনি ডিজি অফিস বলেন, আপনি জেলা সিভিল সার্জন বলেন, আপনি এইচপি উপজেলা হেলথ ফ্যামিলি প্ল্যানার অফিসার বলেন, হি ইজ এ ট্রেইনড ডক্টর, ক্লিনিক্যাল ডক্টর। হি ইজ নট এ ম্যানেজার, হি ইজ নট এ প্রজেক্ট ম্যানেজার, হি ইজ নট এ হেলথ কেয়ার ম্যানেজার। আপনি এই যে 29টা অপারেশন লাইন এর কথা বলা হলো, এই অপারেশন গুলো কে বেটার ডিল করতে পারবে? আর দোজ হু ফিজিশিয়ান হু আর ইন চার্জ অফ 29, আর দে আর ট্রেন্ড ইন প্রজেক্ট ম্যানেজমেন্ট, আর দে হ্যাভ দি স্কিল টু ম্যানেজ? এখন আপনি, এবং সে কয়টা কাজ করবে? ডিজি সাহেব সে কি প্রশাসন দেখবে, সে রুগী দেখবে, না সে সুপারভাইজ করবে? তো এবং ডক্টর জিয়া, আপনি পৃথিবীর অনেক দেশ ঘুরেছেন এবং এখানে যারা আছেন সবাই দেখেছেন, সব দেশে দেয়ার ইজ এ সেট অফ হেলথ কেয়ার ম্যানেজার্স, হসপিটাল ম্যানেজার্স। ইভেন আমি যে ইউনিভার্সিটিতে পড়েছি সেখানে হেলথ কেয়ার ম্যানেজমেন্টে মাস্টার ডিগ্রি দেওয়া হয়। তারা কি করে? তারা যে একটা হসপিটাল ম্যানেজ করে, সেখানে ম্যানেজার। এখন আপনি একজন ক্লিনিক্যাল ইসে যে ট্রেন, তাকে দিয়ে তো আপনি সবকিছু করাইতে পারবেন না। আর তার ইন্টারেস্ট হচ্ছে মূল যেটা, সেটা হচ্ছে যে ডাক্তারের কাছ থেকে জনগণ আমরা সেবা চাই। এখন আমরা স্বাধীনতার পর থেকে যে ডাক্তার তৈরি করেছে, ইনক্লুডিং মাই সিস্টার হু ইজ এ ফিজিশিয়ান, মাই ওয়াইফ হু ইজ এ ফিজিশিয়ান, এই যে সেট অফ এরা বেরিয়েছে ফিজিশিয়ানরা, এরা কি সেবার মন্ত্র নিয়ে বেরিয়েছে, না শুধু টাকা কামানোর মন্ত্র নিয়ে বেরিয়েছে? এবং এখানে যারা ইকোনমিক্সের আছে তারা জানেন যে যদি একজন ডাক্তার তার সেবার মনোবৃত্ত না থাকে, তার মনোবৃত্ত যদি শুধু হয়ে যায় টাকা কামানো, তাহলে তাকে সরকারি হসপিটালেও খুঁজে পাওয়া যাবে না, দেখা যাবে সে প্রাইভেট ক্লিনিকে রয়ে গেছে। আর যেভাবে যত্র প্রাইভেট ক্লিনিক আর খুলে দেওয়া হয়েছে, একটা অরাজকতা। এবং এই অরাজকতা কে করছে? এটা কোন আমলা দিয়ে করে নাই, এটা ফিজিশিয়ানরাই করেছে। এবং আমরা যে মেডিকেল কলেজগুলোর পারমিশন দিচ্ছি, কিসের আওতায় পারমিশন দিচ্ছি? মানে তাদের সাথে মেডিকেল যারা লেখাপড়া, আপনারা এখানে ডক্টর জি আপনি করেছেন, আপনাদেরকে ইথিক্স পড়ানো হয়। কি কারণ? কি কারণ হচ্ছে যে এই সেবাটা অন্য কোনো সেবার সাথে তুলনা নেই। আপনি মানে আমার জীবন আমি আপনার কাছে সমর্পণ করে দিয়েছি, আর আপনি ইউ আর থিঙ্কিং অনলি অফ মানি। যে কারণে আজকে ঢাকা শহরে কোন স্পেশালিস্ট ডাক্তার চেম্বারে খুঁজে পাওয়া যায় না। হোয়াট দে আর ডুইং। সো আমার এটা হচ্ছে যে এই ম্যানেজমেন্ট অ্যাসপেক্টটা এবং প্রফেশনাল, এই যে আপনি যদি এইটা না করতে পারেন, ব্যালেন্সিং বিটুইন অল্ট্রুইস্ট মোটিভ, সেবা মোটিভ এন্ড ইনকাম মোটিভ। ইনকাম মোটিভ থাকবে, কিন্তু ইনকাম মোটিভটা সব হয়ে গেলে মুশকিল। এবং লাস্ট পয়েন্ট আমি এটা বলতে চাই যে ডাক্তার, নার্স এবং আদার প্যারাফার্নালিয়া রেশিও হওয়া উচিত 1:3:5। বাংলাদেশে কি আছে? 1:0.5:0.25। আমরা
এই 0.25 প্যারাফার্নালিয়া রেখে আর 0.5 নার্স রেখে তো আমরা হেলথ কেয়ার ইনশিওর করতে পারবো না, যাই পারি। এবং আমার লাস্ট পয়েন্ট হচ্ছে, প্লিজ রেফারাল সিস্টেমের এটা ইনশিওর করেন, আদারওয়াইজ ওই যে কোনো পেটের ব্যথায়ও সে হসপিটালে চলে আসবে। সো প্রাইমারি হেলথ কেয়ার, সেকেন্ডারি হেলথ কেয়ার, টার্সারি হেলথ কেয়ার, এটাকে যদি আলাদা রেফারেল সিস্টেমের আওতায় না আনতে পারেন, আপনি যে স্বপ্ন দেখে এই ফোরামটা করেছেন, আমি মনে করি যে আপনারা এই ইস্যুগুলো তুলবেন। আমি এইটুকু বলেই শেষ করছি। এবং লাস্ট, ধন্যবাদ। প্লিজ লুক ইনটু দি হেলথ পলিসি, লুক ইনটু হেলথ পলিসি, লুক ইনটু হেলথ পলিসি। অনেক ধন্যবাদ ডক্টর তারেক, অনেক ধন্যবাদ। পলিসি। ওকে, থ্যাংক অনেক ইউ। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ আপনার কাছ থেকে আমরা পেলাম। এখন যদি আমি একটু খুব দ্রুত যাই ডক্টর রহমানের কাছে, আপনার যদি কিছু সুপারিশমালা থাকে আমাদের জন্য। আমি ওই অর্থে সুপারিশমালা যেটা বলবো যে এই রিফর্ম, আপনারা যে হেলথ সেক্টর রিফর্মের যে ফোরাম হিসেবে আপনাদের নামকরণের মধ্যে, আই থিঙ্ক ইটস এন ইম্পর্টেন্ট ইস্যু, বাট রিফর্ম শব্দটার পরিধিটা আপনারা, আই থিঙ্ক আই উড রিকোয়েস্ট যে ইউ প্লিজ think through the boundary of this word reform. It should be about the larger issue about how we want to see health within Bangladesh. We sense the discourse level is part of the reform issue actually. But equally reform bolte amra certainly reform in the sense of the institutional reform. এখানে ডক্টর তারেক আই থিঙ্ক খুব গুরুত্বপূর্ণ একটা তুলেছেন যে হেলথ কেয়ার ম্যানেজমেন্ট অ্যাজ এ স্পেশালাইজেশন। This is I think এটা ডক্টর জাহাঙ্গীরও বলেছেন, healthcare management as a specialization. I think এই আইডিয়াটা বাংলাদেশ now needs to embrace this idea যে আপনার facility management and একটা clinical expertise is not the same issue. যদিও একজন ক্লিনিশিয়ানও সেটা হতে পারে, but that must be the choice যে আমি ওইটাতেই প্রেফার করব তো করার জন্য। So healthcare management is a very important discipline যেটাতে আসা উচিত। ইকুয়ালি পাবলিক হেলথটাকেও অ্যাজ এ ইম্পর্টেন্ট ডিসিপ্লিন হিসেবে বাংলাদেশে জোরালোভাবে এক্সপ্যান্ড করা দরকার। পাবলিকে আমরা এই যে ক্লিনিক্যাল নানা ধরনের স্পেশালাইজেশন বহু করেছি, বাট পাবলিক হেলথ অ্যাজ এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু আই থিঙ্ক করা দরকার। আই ডু নট পার্টিকুলারলি এগ্রি উইথ ডক্টর তারেক অন ওয়ান পয়েন্ট, সেটা হচ্ছে যে উইক লোকাল গভর্নমেন্ট, এই উইকনেসটা ইজ এ ক্রিয়েটেড উইকনেস। It is created by central bureaucrats and central politicians, and that there is no two way about it. It's a fact of life actually. In a way, আমি সেটা এক ধরনের বিশ্লেষণের ভিত্তিতে বলছি আর কি। আপনি যদি বরাদ্দের বিষয়টাও দেখেন, এত ধরনের বরাদ্দ হয়, বাট এই পৌরসভা বলি, সিটি কর্পোরেশন বলি, বা পাওয়ার ফিগার যারা আছেন, ধরেন ঢাকা বা গাজীপুরের মেয়র, তারা নিয়ে নিতে পারে, বাট এই সেকেন্ডারি সিটিজ গুলো নয়। অ্যান্ড ইউ আর রাইট যে এখন বাস্তবতা হচ্ছে ভেরি উইক, কিন্তু এর মধ্যে আমাদের একটা আছে, প্ল্যাটফর্ম আছে হেলদি বাংলাদেশ নামে। উই হ্যাভ বিন ওয়ার্কিং উইথ দি মেয়র্স। আই ফাইন্ড ভেরি ডাইনামিক অ্যান্ড ইনোভেটিভ মেয়র্স, যারা সীমাবদ্ধতার মধ্যে বহু কিছু করছে। যেমন ঝিনাইদহ ইজ অ্যান এক্সাম্পল। ঝিনাইদহ ডিস্ট্রিক্ট হাসপাতালকে they overcame the limitations of resource by mobilizing a community support platform for that public facility under the leadership of the mayor. নানা ধরনের হচ্ছে অ্যাকচুয়ালি আমরা দেখতে পাই। সো আই উড সে দ্যাট আমাদের দুইটা ধরনের দুইটা এই ফোরাম পার্টিকুলারলি শুড অ্যাভয়েড the trap of two types of common debates আমরা করি। I feel that these are just traps actually in terms of চিন্তা। একটা হচ্ছে যে লোকাল গভর্নমেন্ট ভার্সেস সেন্ট্রাল গভর্নমেন্ট, দিস ইজ নট both are absolutely important and they are, I think এটাকে কোনটাকে দেখবো এইভাবে দেখাটা is part of the problem. The other one is the generalist versus specialist. এটা একটা self serving debate হয়ে গেছে, either from the specialist side or from the generalist side. It actually, how has Angela Merkel যে জার্মানিকে one of the star performers in COVID response করেছেন, her background as a scientist actually has also played a role. আমি একটা রিপোর্টও পড়লাম যে she was more sensitive in a way to the need for listening to the scientific evidence in trying to deal with this whole issue.
আমরা হেলথ মিনিস্ট্রি নিয়ে এত আলোচনা করলাম, এপিডেমিওলজিস্টরা কোথায় অ্যাকচুয়ালি এখানে? Where are they in terms of the dealing with this whole issue? They are also very important stakeholder. কিন্তু আমরা কিন্তু এই রিফর্ম আইডিয়ার মধ্যে ইকোনমিস্টদের আনছি, অথবা আপনার এই ধরনের ইনস্টিটিউশনাল আলোচনা যারা করছে, এই যে এপিডেমিওলজিস্ট, ভাইরোলজিস্ট, এরাও কিন্তু ভেরি ক্রিটিক্যাল একটা স্টেক হোল্ডার। তাদের ভয়েস গুলো শোনা দরকার। ডক্টর রহমান, আমাদের আসলে এর আগের আমাদের আলোচনায় আপনার এই ফোরামে ছিল, রাইট, আপনার এই ফোরামে হয়তো হয়েছে, বাট আমি ওভারঅল বাংলাদেশের যে ডিসকোর্সে আমি এই যে বাজেট নিয়ে এত আলোচনা হচ্ছিল ইত্যাদি ইত্যাদি, জেনারেলি আই ফাইন্ড দ্যাট গ্রুপ রিলেটিভলি নট সো প্রমিনেন্ট ইন দ্যাট। সো আই উড সে দ্যাট ওইটা একটা করা দরকার। And finally, আমি এই যে final point I would mention about this whole issue of resource and resource limitation. এটাও কিন্তু this is not an absolute issue. Resource limitation never in any country has been an absolute issue. Absolute যদি হতো কোনো কান্ট্রি অ্যাকচুয়ালি ডেভেলপ করতো না, কারণ শুরুতে তো প্রত্যেক কান্ট্রি গরিব ছিল বা হয়েছিল, স্ট্র্যাটেজি করেছে হাউ টু বিল্ড রিসোর্সেস ইত্যাদি। সো রিসোর্স কনস্ট্রেইন্ট and resource limitation should not be seen in absolutist terms. The critical issue here is the optimal utilization of resources, innovative way of mobilizing resources, এবং ওখানে অন্যতম একটা এজেন্ডা বাংলাদেশের এই মুহূর্তে প্রয়োজন স্বাস্থ্য খাতের এই যে অপচয়, and এটা অ্যাকচুয়ালি নট জাস্ট ফর স্বাস্থ্য খাত, এই বাজেটের পুরো জায়গায় ডক্টর তারেক আই এম শিওর উইল অ্যাপ্রিশিয়েট দিস, একটা ক্লোজ লাইন আইটেম রিভিউ দরকার, which are priority, which are not in this context. There are many non-priority expenditure items যেগুলোকে we can put aside for a while, including many of the mega projects এর ইস্যুটাও এখানে আলোচনা আসতে পারে। So আমি বলছি resource limitation should not be a framework, in an absolutist framework for us to think about it. It has to be seen in a dynamic context. And creatively, কোনো সময় আমরা যদি বলতে পারি না যে আমরা 5% মধ্যে কিভাবে আগাবো, তো শ্রীলঙ্কা কিভাবে আগালো, হাউ ডিড দে ডু ইট, হাউ ডিড দি আদার কান্ট্রিজ ডু ইট? আমাদের তো গোলটা তো থাকতে হবে যে আমাদের হেলথের সেক্টরে আমাদের অবশ্যই বাজেটস অ্যাপ্রোপ্রিয়েটলি বাড়াতে হবে, সেটা প্রিভেন্টিভ, প্রমোটিভ অ্যান্ড কিউরেটিভ সবগুলো মিলেই আমাদেরকে বাড়াতে হবে। সো দ্যাটস হাউ ওয়্যার আই উড লাইক টু এন্ড। থ্যাংক ইউ জিয়া হায়দার। থ্যাংক ইউ ডক্টর রহমান। ডক্টর রুমানা হক, আপনি কি কিছু বলতে চান জাস্ট শেষ মুহূর্তে? জি, আমি সবাইকে যেগুলো পয়েন্টগুলো বলেছেন আমি একমত। তবে শুধু আমি একটু বলতে চাই, যেহেতু স্বাস্থ্য খাত নিয়ে অনেকগুলো কথা বলেছেন মোহাম্মদ তারেক, আমি ওনার সাথে অবশ্যই একমত। কিন্তু অনেক সময় আমরা শুধুমাত্র স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে যেটা বলা হয়, কারণ আমরা যদি ন্যাশনাল হেলথ অ্যাকাউন্টস গুলো দেখি, তাহলে 95 থেকে 98% স্বাস্থ্য খাতের ব্যয়টা যেহেতু স্বাস্থ্য মন্ত্রণালয় করে, এই জন্য অনেক সময় হয়তো আমরা এটাতে একটু বেশি গুরুত্ব দেই। কিন্তু তারপর আমি আপনার সাথে সম্পূর্ণ একমত যে 13টা মিনিস্ট্রির কথা বলা হয়েছে, এবং ন্যাশনাল হেলথ অ্যাকাউন্টে কিন্তু এই 13টা মিনিস্ট্রির সবার বাজেট গুলোও নেওয়া হয়, এবং তাদের যে খরচগুলো দেখাও হয়। তো সুতরাং অবশ্যই বাকি মন্ত্রণালয়গুলোর সাথেও আমাদের সমন্বয়ের প্রয়োজন। প্রিভেন্টিভ, কিউরেটিভ, প্রমোটিভ কেয়ারের কথা বলা হচ্ছে, সেই সাথে আমি এমার্জেন্সিটাও যোগ করতে চাই যে আমাদের এমার্জেন্সি কেয়ারটা খুব উইক, এবং এমার্জেন্সি কেয়ারটা আসলে এটার সাথে যোগ দিতে হবে। আর কোঅর্ডিনেশন সব ক্ষেত্রে দরকার, অন্যান্য মন্ত্রণালয়ের সাথে যেমন দরকার, সেরকম উইদিন দ্য মিনিস্ট্রি আসলেও আমরা বারবারই বলি, কিন্তু আবারও বলছি যে স্বাস্থ্যসেবা বিভাগ, মেডিকেল এডুকেশন বিভাগ, প্ল্যানিং উইং বিভাগ, এমনকি যে আইইডিসিআর যারা কাজ করছেন, নিপুট, অনেকগুলো অর্গানাইজেশন আছে যারা একসাথে কাজ করতে পারে, এদের মধ্যে অবশ্যই আরো বেশি সমন্বয় দরকার। আর আমাদের আরো কয়েকটা পজিশন, যেমন আমরা বলছি যে পাবলিক হেলথ এক্সপার্ট দরকার মন্ত্রণালয়, বা এপিডেমিওলজিস্ট, তাদের রোলটা। আমাদের লিগ্যাল একটা ব্যাপার, আমরা নিশ্চয়ই জানি যে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় এই অডিট আপত্তি এবং বিভিন্ন ধরনের রিট, এগুলোর পিছনে দৌড়াতেও কিন্তু প্রচুর সময় যায়, কিন্তু লিগ্যাল অ্যাডভাইজার আমাদের নাই। আরেকটা হচ্ছে আমাদের এভিডেন্স বেসড যে প্ল্যানিং। আমি একদম মোহাম্মদ তারেক আপনার সাথে জানাব, আমি মানে সম্পূর্ণভাবে একমত ডক্টর তারেক, যে আমাদের অনেক প্ল্যান আছে, যেমন মাল্টিসেক্টরাল অ্যাকশন প্ল্যান, মেন্টাল হেলথ অ্যাক্ট, হেলথ ফাইন্যান্সিং স্ট্র্যাটেজি ছাড়াও হেলথ ওয়ার্কফোর্স, এইটা শেষ করা যাবে না। তো
তো সবগুলো অ্যাক্ট আছে, কিন্তু এই অ্যাক্ট গুলো খুব সুন্দর স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট প্ল্যান। আমরা আজকে যা যা কথা বলেছি, ইফেক্টিভ রেফারেল থেকে শুরু করে কোনোটাই কিন্তু মানে সবগুলো এই প্ল্যানগুলোতে লেখা আছে, কিন্তু আমার মনে হয় প্ল্যানগুলোকে আসলে কিভাবে বাস্তবায়ন করতে হবে, এগুলোতে কিভাবে অ্যাক্টিভিটি এবং বাজেটে নিয়ে আসতে হবে, এইটার দক্ষতার অভাব আছে। এবং আমরা যেটা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বলছি, এই ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাকাউন্টিং ইউনিট, তাদের সাথেও কিন্তু এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের আরো অনেক বেশি যোগাযোগ থাকতে হবে এবং কোঅর্ডিনেশন দরকার। তো এই দক্ষতা বৃদ্ধি ক্ষেত্রে আমিও যোগ দিচ্ছি যে হ্যাঁ, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে আসলে দক্ষতা বৃদ্ধির প্রয়োজন আছে। আর যে কথাটা আমাদের আলোচনায় এসেছে, কিন্তু তারপর আমি একটু বলতে চাই যে প্রাইভেট সেক্টর রেগুলেশন, এবং এটা কারা কে রেগুলেট করবে, যেই ক্যাপাসিটি আছে স্বাস্থ্য মন্ত্রণালয় শুধুমাত্র ডাইরেক্টর হসপিটাল দেখবে, এটা অসম্ভব। ওনারও আরো অনেকগুলো কাজ আছে। সুতরাং এই আধা জন মানুষকে দিয়ে তো আর প্রাইভেট সেক্টর পুরা মনিটর করা সম্ভব না। তো সুতরাং এখানে অবশ্যই প্রাইভেট সেক্টরকে মনিটর করার জন্য, তাদেরকে অ্যাক্রিডিট করার জন্য আমাদের অনেক বেশি এখানে দক্ষতা বৃদ্ধির প্রয়োজন আছে। আর আরেকটা হচ্ছে, আমরা বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে সবসময় বলি, কিন্তু আমরা ওই 3 বছরের মিডিয়াম টার্ম বাজেটারি ফ্রেমওয়ার্ক এবং 5 বছরের হেলথ সেক্টর প্ল্যান বলেন বা 7-5 ইয়ার প্ল্যান, 8-5 ইয়ার প্ল্যান, এই 5 বছরের বেশি যেতে পারছি না। এখন কি আমাদের সময় এসেছে কিনা যে আর একটু লম্বা সময়ে আমরা চিন্তা করা? কারণ এই লম্বা সময়টা আমরা যদি চিন্তা না করতে পারি, তাহলে এই সমন্বিত ভাবে আমরা কিন্তু এই কাজগুলো করতে পারবো না। সুতরাং 5 বছরেরটা এখন আমাদের মধ্যমেয়াদী, এবং আমরা কি 10-15 এরকম আর একটু লম্বা মেয়াদে আসলে আমরা প্ল্যান করতে পারি কিনা, এটাও হয়তো আমরা চিন্তা করতে পারি। আর আমি একটা কথা বলে শেষ করব যে আসলে বাজেট বাস্তবায়নে যে ডুপ্লিকেশন, যে লিকেজ, যে পিলফারেজ, এগুলোর ব্যাপারে গভর্নেন্সের যে বিষয়গুলো আমরা সবসময় বলি, কিন্তু এটাকে কিভাবে আসলে বাস্তবায়ন করব, এটাতে আমরা সমস্যাগুলোই আমরা সবসময় আলোচনা করি, কিন্তু বাস্তবায়নের জন্য আমরা কিছু কমিটি তৈরি করে দিই। এখন এই কমিটিগুলো ফাংশনাল করার জন্য আবার আরেকটা কমিটি দরকার। যে কোঅর্ডিনেশনের কথা যখন আমরা বলি, তখন আমরা সবসময় একটা কমিটি করি, কিন্তু এই কমিটিগুলো নানা কারণে ফাংশনাল হয় না। এখন এগুলো থেকে উত্তরণের উপায় কি, হয়তো সেগুলো আমাদের বের করতে হবে। তো আমি এটা বলেই শেষ করতে চাই যে আমাদের মাইক্রো, মেসো এবং ম্যাক্রো লেভেলে আমাদের যে সমস্যাগুলো আছে, এগুলোকে আইডেন্টিফাই করে হয়তো এখন সময় এসেছে আমরা আর একটু দীর্ঘমেয়াদী প্ল্যান করা, যেখানে সমস্ত মন্ত্রণালয়কে একসাথে নিয়ে একত্রিত ভাবে আমরা কিভাবে আমাদের হেলথ সেক্টর গোলগুলো অ্যাচিভ করতে পারি। এবং আমি এটা বলেই শেষ করতে চাই যে সামনে কঠিন সময়, কারণ নন কমিউনিকেবল ডিজিজ এবং কমিউনিকেবল ডিজিজ ডুয়েল বার্ডেন, সেই সাথে আমাদের যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, এটা শেষ হয়ে যাবে কিছুদিন পরেই। আমরা দেখব যে এলডারলি পপুলেশনের সংখ্যা বেশি। এখন এই ইয়াং জেনারেশন যে ইকোনমি যে স্ট্রাইকটা পাচ্ছে, এত বড় একটা ক্রাইসিসের পরেও আমরা 8.2% গ্রোথ আশা করছি। আমার খুবই সন্দেহ আছে সেটা আমরা পারবো কিনা, কিন্তু এটার পিছনে হয়তো একটা আশা যে হ্যাঁ, একটা ইয়াং জেনারেশন পপুলেশনটা বেশি। এরাই যখন এলডারলি হয়ে যাবে, তখন আপনার ইকোনমির চাকাও ঘুরবে না। আর এই এলডারলি পপুলেশনের জন্য যেই পরিমাণ ইনভেস্টমেন্ট দরকার, সেটা আমরা এখন করেছি কিনা। সুতরাং আমি বলবো যে এই ফোরাম থেকে আসলে আমরা লাইফ কোর্স অ্যাপ্রোচে যাব, হোল সোসাইটি অ্যাপ্রোচে যাব, যেখানে লাইফ কোর্স একদম ছোটবেলা থেকে কিভাবে একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাকে আমি কিভাবে যত আগে তাকে আমি ইন্টারভেনশনের আওতায় নিয়ে আসতে পারি, এবং অবশ্যই সোসাইটি। অনেক ধন্যবাদ ডক্টর রুমানা হক। এখন যাই আমাদের ডক্টর জাহাঙ্গীর খান আপনার কাছে। আপনি যদি কোনো রকম সুপারিশমালা থাকে যেগুলো আলোচিত হয়নি, আপনি যদি বলতে চান। আমি একটু একটা মাত্রা এখানে যোগ করতে চাই, সেটা হলো যে আমরা এখন দেখতে পাচ্ছি কোভিড এর সময় এসে প্রাইভেট সেক্টরের সাথে যে একটা কনফ্লিক্ট সিচুয়েশন তৈরি হয়ে গেছে, সাধারণ মানুষের বলেন, সরকারের বলেন, সবারই আমরা সবাই একটা মানে সমস্যার মধ্যে আছে এই বিষয়টা নিয়ে। তো আজকের যে বাজেট আলোচনার যে প্রেক্ষাপটটা, সেটা একটা দিক হলো যে যেহেতু হেলথ সিস্টেমের 6টা বিল্ডিং ব্লকের একটা হলো হেলথ কেয়ার ফাইন্যান্সিং, তো ওই জায়গাটা যদি আমরা কথা বলি, তাহলে বাংলাদেশকে যদি দাঁড়া করাই, তাহলে দেখা যাচ্ছে যে প্রাইভেট সেক্টরের অত্যন্ত বেশি প্রভাব এই জায়গাটাতে, এবং সেই জন্য আমরা প্রচুর টাকা আমাদের নিজের পকেট থেকে গুনে আমরা সার্ভিসটা নিচ্ছি, এবং এখন এসে দেখতে পাচ্ছি যে টাকা থাকলেও হচ্ছে না। এবং যেটা ডক্টর রুমানাও বললেন যে কি বলে এই মনিটরিং এন্ড রেগুলেট করা প্রাইভেট সেক্টরকে, সেটা একটা কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে। এবং এই সবগুলো জিনিস কিন্তু
আমাদের আলটিমেটলি যে জায়গায় নিয়ে যায় সেটা হলো আউট অফ পকেট পেমেন্টস এর বা আমাদের নিজেদের পকেট থেকে খরচ বেশি করার যে সমস্যাটা সৃষ্টি হয়েছে, এটাতেই বাজেটের আলোচনাটা দরকার যে না আমরা চাই সরকার আরো বেশি দায়িত্ব গ্রহণ করুক এবং ওই জায়গাটা কিভাবে প্রাইভেট সেক্টরকে আমরা বেস্ট ওয়েতে ব্যবহার করতে পারি। আই এম নট এগেনস্ট প্রাইভেট সেক্টর, বাট প্রাইভেট সেক্টরকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, অনেক দেশেই দেখা যায়, ইভেন আমরা সুইডেনেও দেখেছি, প্রাইভেট একটা হসপিটাল আর ক্লিনিক সাধারণ মানুষকে সার্ভিস দিবে, কিন্তু তারা সাধারণ মানুষ থেকে যে চিকিৎসার যে ফিটা নিবে এটা একটা অ্যাফোর্ডেবল একটা ফি নিবে, বাকিটা গভর্নমেন্ট ফান্ড থেকে ওই হসপিটালকে রিইম্বার্স করা হবে। আমাদের দেশে অনেক ধরনের সমস্যা আছে, তারপরে আমি একটা উদাহরণস্বরূপ এটা বললাম যে প্রাইভেট সেক্টরকে বিভিন্ন দেশ বিভিন্নভাবে ব্যবহার করে মোর ইকুইটেবল হেলথ কেয়ার সিস্টেম ডেভেলপ করছে। সেই জায়গায় আমাদের নিজেদেরও নতুন করে ভাবা উচিত যে প্রাইভেট সেক্টরকে আমরা কিভাবে ব্যবহার করব, এবং সেটা যদি করতে না পারি তাহলে কোনো এক জায়গায় আমাদের একটা লাগাম খুব স্ট্রং ভাবেই টানতে হবে, সরকারকে অনেক বেশি দায়িত্ব নিতে হবে, বাজেট বাড়ানোর এবং এফিশিয়েন্ট ইউজের ব্যাপারটা তখন আরো বেশি প্রমিনেন্ট হয়ে যাবে। এই জিনিসগুলো আমাদের নজরে রাখতে হবে। আর আপনারা যে জিনিসগুলো বললেন যে প্রিভেন্টিভ, কিউরেটিভ অ্যান্ড অল আদার সার্ভিসেস, অফকোর্স এগুলো সবই খুবই ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু আমরা যদি শুধুমাত্র মিনিস্ট্রি অফ হেলথের দায়িত্বটুকুর দিকেও তাকাই তাহলেও কিন্তু আমরা বলতে পারি যে সত্যিকার অর্থে আমরা খুব বেশি স্ট্রং কমিটমেন্ট আমরা দেখতে পাই না, বিকজ অফকোর্স বাজেট অ্যান্ড অ্যাক্টিভিটিস গুলো যেগুলো ডক্টর রুমানা এক্সপ্লেইন করলেন যে কোঅর্ডিনেশনের সমস্যা, সবকিছু মিলে এবং সবকিছু দেখবেন না কোনো ভাবে টাকা পয়সার একটা সংযুক্তি চলে আসে ওই জায়গাটায়। যে মানুষটা লোকাল লেভেলে ওই লোকাল প্ল্যানিং এ সময় দিচ্ছেন তারও একটা তার সাথেও কিছু আর্থিক ব্যাপার জড়িত থাকে। এনি কাইন্ড অফ ইনএফিসিয়েন্সি ইন দ্য সিস্টেম আলটিমেটলি এই ইকোনমিকে প্রভাবিত করে। ওই জায়গাটাও আমাদের মাথায় রাখা দরকার যে কিভাবে সীমিত খরচের ভিতরে আমরা আমাদের কাজগুলোকে ম্যাক্সিমাইজ করতে পারি এবং মানুষকে স্বাস্থ্যসেবা মানুষকে দোরগোড়ায় পৌঁছে দিতে পারি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ডক্টর জাহাঙ্গীর খান। আপনাদের চারজনকে আজকে অনেক আমাদের স্বাস্থ্য উন্নয়ন ফোরামের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা আজকে অনেক সময় ধরে, আমার মনে হয় 1 ঘন্টা 30 মিনিটের বেশি হয়ে গেছে, আপনারা খুবই সময় উপযোগী এবং গুরুত্বপূর্ণ অনেক বক্তব্য শুনলেন। আমি এই বক্তব্যগুলোকে সামারাইজ করার কোনো অ্যাটেম্প্ট আমি এখন করব না, কিন্তু এই বক্তব্য রেকর্ড করা হয়েছে বা আপনাদের কাছ থেকে পাওয়া মন্তব্য এবং এই বক্তব্যকে নিয়ে আমরা একটা লিখবো, আমরা এগুলোকে আমরা রেকর্ড করব এবং আমরা পরবর্তীতে আপনাদের সাথে আবার সেগুলোকে আমরা আমাদের ফেসবুক গ্রুপ পেজের মাধ্যমে শেয়ার করব। আগামী শনিবার আপনাদের সাথে আবার দেখা হবে এবং আমাদের অতিথিদের ধন্যবাদ জানিয়ে আমি আজকের আলোচনা অনুষ্ঠান এখানেই শেষ করছি। শুভরাত্রি। ধন্যবাদ। শুভরাত্রি, এবং আমার পক্ষ থেকে আপনাকে এবং সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি সবাইকে। শুভরাত্রি।